আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন আলোকিত ইসলামিক টিভি। শীতের তাণ্ডব শুরু হয়েছে মাত্র। আকাশে তেজস্বী সূর্য, রোদের তাপে উত্তপ্ত হয়ে উঠেছে পিচঢালা রাস্তা, ফুটপাত। শাহবাগ জাতীয় গ্রন্থাগারে দ্বিতীয় তলার ফ্যানগুলো দ্রুত গতিতে ঘুরছে। চারপাশে পিনপতন নীরবতা। ভ্যাপসা গরমে ঘেমে নেই চাকরির বই খাটছে বিভিন্ন বয়সের পাঠক। গ্রন্থাগারের একদম কোণার দিকে বিরক্ত ভঙ্গিতে বসে আছে নীরা। সামনে রাখা বইয়ের এক আধ পাতা উল্টে পাল্টে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তুই কি তোর পাগলামোটা বন্ধ করবি না নুমু? এভাবে আর কতদিন? সহ্যের একটা সীমা থাকা উচিত। তোর কি বিরক্ত লাগে না? নম্রতা জবাব দেয় না। সামনে থাকা চিরপরিচিত ফিলোসফির বইটি আবারও উল্টে পাল্টে দেখে। বইয়ের মলাটের নিচের দিকটায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীরা এবার চেতে উঠে বলল, আর কতবার দেখবি এ বই? 3 বছর ধরে তো দেখছিস, কিছু পেয়েছিস? এবার উঁচু স্বরে কয়েক জোড়া বিরক্ত চোখ তাদের উপর এসে পড়ল। নীরা ঝটপট গলার স্বর নিচু করল, চাপা ফিসফিসিয়ে বলল, নমু, পাগলাম করিস না। আজকালকার যুগে এমনটা শুধুই কল্পনা। কেন এত সিরিয়াস হচ্ছিস বলতো? 3টা বছরে কি থেকে কি হয়ে গিয়েছিস জানিস? একবার তাকিয়ে দেখেছিস নিজেকে? এটা 1919 নয়, এটা 2019। বুঝার চেষ্টা কর একটু। নম্রতা জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। হাতের বইটা নির্দিষ্ট জায়গায় খুব যত্ন করে রাখলো। ডান হাতের আঙুলগুলো দিয়ে খুব যত্ন করে ছুঁয়ে দিল বইটার গা। সাথে সাথেই বুকের ভেতর উথলে উঠল একদলা কান্না। নম্রতা মুখ ফুলিয়ে নিঃশ্বাস ফেলল। এদিক ওদিক তাকিয়ে চোখের জল গড়ানো আটকালো। আর কত কাঁদবে সে? প্রতিটি দিন তো এমনই হচ্ছে, প্রতিটি মুহূর্তই তো নিঃশ্বাস আটকে আটকে বেঁচে থাকছে সে। নীরা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ালো। নম্রতার কাঁধে আলতো স্পর্শ করে বলল, ক্লাস টাইম হয়ে গিয়েছে দোস্ত, এবার তো চল। আর কতক্ষণ থাকবি? নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, চল। কথাটা বলেও কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকে নম্রতা। এক দৃষ্টে তাকিয়ে থাকে ফিলোসফির ময়লা হয়ে আসা মলাটটির দিকে। তারপর ধীর গম্ভীর পায়ে বেরিয়ে যায়। নীরা খানিক অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে। ছোট্টবেলার উচ্ছল বান্ধবীটির এমন বদলে যাওয়া দেখে বুকের ভেতর চিনচিন ব্যথা করে ওঠে। মনটা সেই অজ্ঞাত পুরুষের প্রতি ভয়ানক রাগে ফুঁসে ওঠে। পর মুহূর্তে নিভে যায়। কে জানে আদৌ সে পুরুষ নাকি কোনো মহিলা। ভার্সিটি ক্লাস শেষে রোকেয়া হলের দিকে হাঁটছিল নম্রতা আর নীরা। বরাবরের মতো চুপচাপ নম্রতা, নীরার গল্প ঝুড়ির নীরব শ্রোতা। নীরা ছোট থেকে কম কথা বলা মেয়ে, আর নম্রতা চঞ্চল। কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্টের পর অদ্ভুতভাবে বদলে গেল সব। নম্রতার চঞ্চলতা শরতের শিউলির মতোই ছড়ে পড়ল। দুই বান্ধবীর মধ্যে তৈরি হলো বিস্তর নীরবতা। সেই নিশ্চুপতা দূর করতে ইন্ট্রোভার্ট নীরা নিজেকে প্রকাশ করতে শিখল। নম্রতাকে ব্যস্ত রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু নম্রতার আটকে থাকা মনটা আর সচল হলো না। হাজারো ব্যস্ততা আর হাসি মজার মাঝেও এক চিলতে উদাসীনতা তার চোখে মুখে দৃঢ় বসতি গেড়ে বসল। সেই দৃঢ় বসতিকে নাড়িয়ে দেওয়ার ক্ষমতা কি নীরার আছে? রোকেয়া হলের প্রধান ফটকের কাছে আসতেই হঠাৎই দাঁড়িয়ে পড়ল নম্রতা। নীরা নম্রতা থেকে কয়েক পা এগিয়ে গিয়েছিল। পেছন ফিরে ভ্রু কুঁচকাল, বলল, কি রে, দাঁড়িয়ে পড়লি যে, কি হয়েছে? নম্রতা জবাব না দিয়ে ফটকের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটার হাতের দিকে তাকিয়ে রইল। মেয়েটির হাতে 10-12টা পাতলা নীল রঙের কাগজ রোল করে ধরে রেখেছে হাতে। নীরা জবাব না পেয়ে নম্রতার দৃষ্টি অনুসরণ করে মেয়েটির হাতের দিকে তাকালো। তারপর নরম কণ্ঠে ডাকল, নমু। নম্রতা ছোট্ট নিঃশ্বাস ফেলে তাকালো। হাসার চেষ্টা করে বলল, কিছু না, চল। নীরা দীর্ঘশ্বাস গোপন করে মাথা নাড়ল। নম্রতার গোপন রাখা অশ্রুগুলো যে আজও বেহায়ার মতো ছড়বে তা বেশ বুঝতে পারছে নীরা। এমনটাই তো দেখে আসছে দিনের পর দিন। 2-1 সপ্তাহ ঠিকঠাক যায়, তারপর আবারও শুরু হয় নম্রতার ধুকে ধুকে কান্না। আচ্ছা, এত বড় মেয়ের কি এত আবেগ সাজে? নীরার আপ্লুত মস্তিষ্ক উত্তর দেয়, ছোট বড় কি, মেয়ে মানেই তো আবেগের আটখানা। হলে পৌঁছে প্রয়োজনীয় কাজগুলো বেশ স্বাভাবিকভাবেই করল নম্রতা। গোসল খাওয়া শেষ করে বিছানায় গা এলালো। বিছানায় গা এলিয়ে দেওয়ার পরপরই উপলব্ধি করল সে ভীষণ ক্লান্ত। শরীরের ভরটা বোধহয় আর বয়ে চলা যাচ্ছে না। মাথাটা ঝিমঝিম করছে। বুকে জমিয়ে রাখা কান্নাগুলো উথলে উথলে উঠছে। নম্রতা ফ্যানের সুইচ অন করে আগাগোড়া কাঁথা মুড়িয়ে শুয়ে পড়ল। ক্লান্ত চোখ জোড়া বন্ধ করতেই বুকে অসহনীয় এক ব্যথা চিনচিন করে উঠল। নম্রতা হুড়মুড় করে উঠে বসল। টেবিলের ড্রয়ারে থাকা পুরনো ডায়েরিটা বের করেই বুকে চেপে ধরল। গলাটা খানিক কাঁপছে তার, বোধহয় কান্না পাচ্ছে। নম্রতা বিছানার সাথে লাগোয়া দেওয়ালে ঠেস দিয়ে বসল। চোখ দুটো বুজে নিয়ে বুক ফুলিয়ে শ্বাস নিল। ডায়েরিটাকে আরো শক্ত করে চেপে ধরল বুকে।
মনের কার্নিশে ভেসে উঠল প্রায় 4 বছর আগের অদ্ভুত সুন্দর দিনগুলোর কথা। তখন কতটা চঞ্চলতা ছিল নম্রতা। 2015 সাল, মাত্রই কলেজে পা রেখেছে নম্রতা। দীর্ঘ সময় গার্লস স্কুলে কাটানো মেয়েগুলো যেমন কলেজে উঠেই পাখা মেলে দেয় আকাশে, ঠিক তেমনভাবেই পাখা ছড়িয়েছিল নম্রতা। ক্লাসে বাইরে বান্ধবীদের আড্ডায় দুষ্টুমিতে ছেয়ে গিয়েছিল সে। কিভাবে একদল ছেলে বন্ধু জুটিয়ে নিয়েছিল, কিন্তু কারোর সাথে তেমন একটা ঘনিষ্ঠতা হয়ে ওঠেনি। উকিল বাবার 2 মেয়ের বড়জনই ছিল নম্রতা। ছোট বোন নন্দিতা তখন ক্লাস 1-এর গণ্ডিতে মাত্র পা দিয়েছে। বাবার আদুরে হওয়ায় বাড়িতে তখন অবাধ স্বাধীনতা। সকালে কলেজের নামে বেরিয়ে সন্ধ্যা 5টার আগে বাসায় ফিরে গেলেই সব দোষ মাফ। নম্রতারা তখন শাহবাগেই থাকত। তাদের ধানমন্ডির বাড়িটা কমপ্লিট হয়নি তখনও। সে বছরই বান্ধবীদের সঙ্গ পেয়ে জাহাঙ্গীরনগর থেকে শুরু করে রবীন্দ্র সরোবর চষে বেড়ানো হলো তার। বাসায় বেশ কয়েকবার জব্বর বকুনিও খেল। ভালো মেয়ের পদবিটা সরে গিয়ে দুষ্টু ফাজিল মেয়ের পদবিগুলো সে বছরই পাওয়া গেল। এই দুষ্টুমি ভরা জীবনটাতে হঠাৎই একদিন ঘটনা প্রবাহতা এলো। কলেজ ফাঁকি দিয়ে বান্ধবীরা গিয়ে বসল শাহবাগ জাতীয় গ্রন্থাগারে। সেই সময় নম্রতা ব্যতীত বান্ধবীদের প্রায় সবারই বয়ফ্রেন্ড ছিল। নম্রতা প্রেম ভালোবাসা পছন্দ করে না তেমনটাও নয়, বরং প্রেম নিয়ে নম্রতা ছিল অন্যরকম বিলাসিতা। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সামনাসামনি প্রেম তো সবাই করে। নম্রতার ইচ্ছা সে চিঠি প্রেম করবে, একদম সে আগের যুগের মতো। সপ্তাহে একটা চিঠি পাওয়া, দুরু দুরু বুকে সে চিঠি ভরা, বুক ভরা আবেগ নিয়ে চিঠি লেখা, অপেক্ষা করা, আরো কত কি। নম্রতার এমন উদ্ভট কথায় হেসে কুল পেত না নীরা। সেবারও তাই হলো। নীরা হাসতে হাসতে বলল, ধুর, এমনও হয় নাকি? ওসব শুধু কল্পনাতেই সম্ভব। এটা তোর মানধাতার আমল না দোস্ত। 2015 সাল। এখন প্রথম দিন প্রেম করেই দ্বিতীয় দিনে বন্ধুদের ফাঁকা বাসা খুঁজে ছেলেরা। সেই যুগে এসে চিঠি প্রেম, তাও আবার না দেখে? ইম্পসিবল। অমন ছেলে বাংলাদেশে কেন, এই পৃথিবীতে আছে কিনা সন্দেহ। নম্রতা মুখ ফুলিয়ে বলল, একদম ফাউল আলাপ করবি না বলছি। প্রেম করতে হলে চিঠি প্রেমই করব, তবু না দেখে, একদম পুরাতন যুগের মতো। আমাদের যোগাযোগের শুধু একটাই সোর্সই থাকবে, তা হলো চিঠি। ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ কিচ্ছু না। একটা চিঠি পাওয়ার আশায় ক্যালেন্ডারের দিন গুনব, আর যখন সেই আকাঙ্ক্ষিত চিঠিটা পাবো তখন এক মুঠো স্বর্গীয় সুখ আছড়ে পড়বে আমার বুকে। ভাবতে পারছিস? নীরা বইয়ের পাতা উল্টাতে উল্টাতে তাচ্ছিল্য ভরে হাসল, মাথা নেড়ে বলল, পাচ্ছি। তুই যে দিন দিন পাগল হয়ে যাচ্ছিস তা বেশ ভালোই বুঝতে পারছি আমি। শোন দোস্ত, এসব আলগা স্বপ্ন দেখা বন্ধ কর। এই আধুনিক যুগে এসে যোগাযোগের এত এত উপকরণ থাকা সত্ত্বেও কোনো ছেলে একটা চিঠি পাওয়ার আশায় বসে থাকবে না। আগে প্রেম করার আর কোনো রাস্তা ছিল না বলে চিঠি চালানো হতো, এখন সেই সমস্যা নেই। যে জিনিসটা সহজেই পাওয়া যাচ্ছে তার জন্য এত অপেক্ষা কেন? নম্রতা উৎসাহ নিয়ে বলল, তুই বুঝতে পারছিস না, সহজ জিনিস তো সবাই পায়। ভালোবাসা এতটা সহজ হয়ে গিয়েছে বলেই তো এখন আর তার মূল্য নাই। প্রথমবার দেখা হলো, দ্বিতীয়বার দেখা হতেই বলে দিল আই লাভ ইউ। মানে কোনো ফিলিংস নেই, বলতে হয় বলে বলেছে, বলতে না হলে বলতো না। আই লাভ ইউ শব্দটা যোগাযোগের সহজলভ্যতার জন্যই এতটা ঠুনকো আর সস্তা হয়ে গিয়েছে। কিন্তু আমার প্রেম হবে ইউনিক। চিঠিতে দুজনের আবেগ থাকবে, অপেক্ষা থাকবে, এক চিঠি বারবার পড়ার আকুতি থাকবে, তারপর ধীরে ধীরে গড়ে উঠবে বন্ধন, যোগসূত্র। নীরা হাত জোর করে নিচু স্বরে বলল, আমারে ক্ষমা করে দে মা, এইসব পাগলা আলাপ দয়া কইরা আর করিস না। মানুষ তোরে পাবনায় দিয়ে আসবো। জীবনটা সিনেমা না দোস্ত, তুই তো রীতিমতো বাংলা সিনেমা রচনা করে ফেলেছিস। নম্রতা ফুঁসে উঠে বলল, ঠাড়ায়া লাগামো এক চর। তোর বিশ্বাস করতে ইচ্ছা করলে করিস, না করলে না। জোর করছে কে? চিঠি প্রেম হবে কি হবে না তা আগে কি করে বলিস তুই? আগে তো চেষ্টা করে দেখি নাকি? নীরা সন্দিহান গলায় বলল, চেষ্টা? তা কি করে চেষ্টা করবি তুই? নম্রতা দুর্বোধ্য হাসল। নোটবুক থেকে একটা নীল রঙের কাগজ টেনে নিয়ে বলল, এইভাবে। নীরা বুঝতে না পেরে বলল, মানে? নম্রতা জবাব দিল না। নীল কাগজের মসৃণ জমিনে একের পর এক অগোছালো গুচ্ছ শব্দ সাজাতে লাগলো। তার প্রথম সম্বোধনটা ছিল এমন, প্রিয়। তোমায় সম্বোধন করার জন্য চমৎকার কোনো শব্দ এই মুহূর্তে মাথায় আসছে না আমার, তাই সম্বোধনটা উজ্জ্ব রাখছি। তুমি তো জানো, নীরবতাতেই মিশে থাকে হাজারো আকুতি, হাজারো ভালোবাসা। তাই এই নীরবতা থেকেই না হয় খুঁজে নাও সেই নাম, চমৎকার সেই সম্বোধন, যে সম্বোধনে কেঁপে উঠবে তোমার বুক, ঠোঁটে ফুটবে তৃপ্তির হাসি। আচ্ছা, তুমি আমি দুজনেই কি এক? যদি একই হই তাহলে কি তোমার স্বপ্নগুলো আমার স্বপ্নের মতো ধোঁয়াশে? ভীষণ অগোছালো এই মনটা কি হঠাৎই ভীষণ অভিমানে আমার মতো আরো খানিকটা অগোছালো হয়ে যায়? আমার হয়, খুব করে হয়। জানো, হঠাৎ করে চমকে উঠি, হঠাৎ করেই কান্না পায়, বুকে ব্যথা হয়, তার সাথে অসহনীয় এক শূন্যতা। এই শূন্য মনে খাঁ খাঁ দুপুর নেমে আসে, কখনো বা নামে গাঢ় বর্ষা।
দুপুরের প্রখরতায় পুড়ে তামাটে হয় এই মন, বর্ষায় হয় আপ্লুত, রক্তে ভেজা বান, বুকের কোথায় যেন তীক্ষ্ণ ব্যথা হয়, অযথায় কান্নাগুলো গলায় এসে আটকে যায়। ছন্নছাড়া বাতাসে উড়ে চলে লম্বা চুল, উদাসী চোখ দুটো বারবার পাতা ঝাপটায়, কিন্তু অপেক্ষাটা ফুরায় না। মন বলে এই তো আসবে, এখনই তো সময়, কিন্তু আসে না। কি আসে না, কেন আসে না জানি না, শুধু জানি অপেক্ষাটা ফুরায় না। এই অপেক্ষাটা বুঝি নির্ভীক, অমর। এই অপেক্ষার হয়তো মৃত্যু নেই। আমি এই অপেক্ষাটার একটা নাম দিয়েছি জানো, এই অপেক্ষাটার নাম হলো পেইন অফ এক্সপেক্ট। আমার ছোট থেকে খুব ইচ্ছে একজন পত্রমিতা হবে আমার, একদম পুরাতন দিনের মতো। আচ্ছা, তুমি কি অনেক আগের যুগের চিঠি প্রেমের গল্পগুলো শুনেছ? সেখানে একটা চিঠিকে ঘিরে প্রেমিক প্রেমিকার কত আবেগ, কত অনুভূতি থাকে দেখেছ? রোজ কারো চিঠির জন্য অপেক্ষা, কাঁপা কাঁপা বুকে সে চিঠি পড়া, ঘুমহীন চোখ দুটো চিঠির পাতায় নিবদ্ধ করে প্রত্যেকটি অক্ষর বুকের মাঝে গেঁথে নেওয়া। ইস, কি অনুভূতি! আজকালকার সহজলভ্য দিনগুলোতে এমন একজন দুষ্প্রাপ্য বন্ধু কি সত্যি পাওয়া যায়? পাওয়া গেলে আমি পেতে চাই, খুব করে পেতে চাই জানো। প্রেম না হোক, শুধুই বন্ধুত্ব হোক। কেউ একজন আমার চিঠির অপেক্ষা করুক, চলতে থাকুক তার আমার নীল চিরকুটের গল্প। এই আধুনিক জগৎটাতে সবার অগোচরে তুমি আমি চিঠি দেওয়া নেওয়া করব। তুমি আমায় জানবে না, আমি তোমায় জানব না। চিঠিতে কোনো সম্বোধন থাকবে না, শুধু থাকবে এক আকাশ আবেগ, এক ঝুড়ি কথা আর ছোট্ট একটা আদুরে নাম। তারপর অনেক অনেক দিন পর যখন দুজন দুজনকে খুব করে চাইব, ঠিক তখন আমাদের দেখা হবে। বিষয়টা মজার না? হয়তো মজার, হয়তো নয়। তোমার কাছে মজার লাগছে কিনা বুঝতে পারছি না, তবে আমি তোমার চিঠির অপেক্ষায় রইলাম। সেই তুমিটা কে হবে জানি না, তবে এটুকু জানি যে সেই তুমিটা আমার সে হবে। আজ এতটুকুই। ইতি শ্যামলতা। চিঠিটা পড়ে নিয়ে চোখ কপালে তুলল নীরা, অবিশ্বাস্য কণ্ঠে বলল, তুই সিরিয়াসলি চিঠি লিখে ফেললি? ফেললাম, এবার কি করবি? সেটা তো দেখতেই পাবি, তুই তো ফর্সা, তাহলে ইতি শ্যামলতা লিখলি কেন? নম্রতা হেসে বলল, নামটা সুন্দর লাগে তাই। কথা বলতে বলতেই পাশের শাড়ি থেকে দর্শনের একটা মোটা বই নিয়ে তার মলাটের মাঝে চিঠিটা রেখে দিল নম্রতা। নম্রতার কাজে প্রথম দফায় স্তব্ধ হয়ে বসে থেকে হেসে ফেলল নীরা। হাসতে হাসতে বলল, পাগল তুই! এখন লাইব্রেরিতে এসে কজন মানুষ বই পড়ে শুনি? যে যার মতো বই এনে যার যার মতো বই পড়ে। এসব বই পড়ার সময় কই? তারপরও এই মোটা দর্শনের বই মলাটের নিচে, কারোর চোখেই পড়বে না তোর চিঠি? আর পড়লেও হাসতে হাসতে মরে যাবে। নম্রতা হেসে বলল, মরলে মরল, বাংলাদেশের 16 কোটি মানুষের মাঝে একজন হাসতে হাসতে মরে গেলে দেশের অর্থনীতিতে ভয়ানক কোনো ক্ষতি হবে না। নীরা হঠাৎই গম্ভীর কণ্ঠে বলল, আর যদি কোনো মেয়ে ফাজলামো করে? নম্রতা আত্মবিশ্বাস নিয়ে বলল, চিঠি পড়েই বুঝতে পারবে। সেদিন চিঠি রেখে সে উত্তেজনায় ঘুম হলো না নম্রতার। নীরাকে ফোন দিয়ে বারবার জ্বালাতে লাগলো। মনের মধ্যে ঘুরতে লাগলো একটাই প্রশ্ন, কি হবে, কি হবে? আদৌ কি কারো চোখে পড়বে? সারা রাত উত্তেজনায় ছটফট করে ভোর 4টার দিকে ঘুমোতে গেল নম্রতা। কলেজে তখন ইয়ার চেঞ্জ পরীক্ষার প্রস্তুতি চলছে। পরীক্ষার আগের দিনের ক্লাসটা তখন ভয়ানক গুরুত্বপূর্ণ। সারা বছর টোটো করে ঘুরে বেড়ানো নম্রতাদের জন্য শিট নোট কালেক্ট করার সেই এক মোক্ষম সময়। কিন্তু নম্রতার মাথায় পরীক্ষার চিন্তা খেলল না। পরীক্ষার প্রতি সেন্সিটিভ নম্রতা গ্রীষ্মের ঝুম বৃষ্টি মাথায় করে কলেজে গেল ঠিক, কিন্তু 2 মিনিটও টিকল না। ক্লাসরুমের পেছন দরজা দিয়ে নীরাকে টেনে হিচড়ে বের করে আনলো। বৃষ্টিতে আধভেজা হয়ে 9টার দিকে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে পৌঁছালো তারা। গ্রন্থাগার তখন মাত্রই খুলেছে। নম্রতা উত্তেজনা নিয়ে 2য় তলার দিকে ছুটল। নীরা অত্যন্ত বিরক্ত হয়ে বলল, এতদিন আমার শুধু সন্দেহ ছিল, আজ প্রমাণ হয়ে গেল যে তুই মারাত্মক পাগল। কাল বিকেলে মাত্র চিঠি লিখলি, আজই উত্তর পেয়ে যাবি? তোর কি ধারণা মানুষ তোর চিঠির জন্য হা হুতাশ করে মরে যাচ্ছে? নীরার কথায় নম্রতার উৎসাহ খানিক মিলিয়ে গেল। দীর্ঘশ্বাস ফেলে কপাল থেকে বৃষ্টির পানি ছাড়ল। কম্পিত হাতে ফিলোসফির বইটা উঠিয়ে কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে রইল। নীরা তাড়া দিয়ে বলল, কি রে, দেখ জলদি, এসেছে তোর চিঠি। নম্রতা চাপা উত্তেজনা নিয়ে বলল, যদি না থাকে? যদি নয়, সত্যিই থাকবে না। সবাই তো আর তোর মতো পাগল নয় যে বই না পড়ে বইয়ের ভেতরে চিঠি খুঁজে বেড়াবে। তবুও দেখ, কথায় আছে মনের শান্তি বড় শান্তি। নম্রতা মলাটের নিচে চিঠির খোঁজ করল। তার নিজের লেখা চিঠি ব্যতীত ভিন্ন কোনো চিঠি পাওয়া গেল না। নীরা গুজগুজ করে বলল, বলেছিলাম না পাবি না, শুধু শুধু ক্লাসটা মিস করলি। স্যার নিশ্চয় কত কিছু দাগিয়ে দিয়েছে। পরশু পরীক্ষা কি লিখবো আমরা? নম্রতা জবাব দিল না। বৃষ্টি ভেজা চুপসানো মুখ নিয়ে বাড়ি ফিরল। অসময়ের বৃষ্টিতে ভেজায় পরের দিনই ভয়ানক জ্বরে কাহিল হলো। জ্বর আর পরীক্ষার চাপে চিঠির কথা বেমালুম ভুলে গেল নম্রতা। প্রায় 1 সপ্তাহ পর পরীক্ষা শেষে বান্ধবীদের সাথে ফুচকা খেতে বসে চট করে মনে পড়ে গেল তার সেই নীল চিরকুটের কথা।
ফুচকা ফেলে নীরাকে নিয়ে আবারও হাজির হলো গ্রন্থাগারের বারান্দায়। ফুচকা ফেলে আসায় নীরা তখন মহাবিরক্ত। এই মাথা পাগল মেয়েটা তার বন্ধু হওয়ায় বিরক্তির বহরটা যেন আরও খানিকটা অতিরঞ্জিত। কিন্তু কিছু কিছু মানুষের ওপর বিরক্ত হওয়া চলে না। এরা মানুষের বিরক্তি বা রাগকে যেমন পাত্তা দেয় না, ঠিক তেমনি অন্যকে সাহায্য করতে গিয়ে মন প্রাণ সব হারালেও বিরক্ত হয় না। নম্রতা হলো সেই ধরনের মানুষ, তার উপর বিরক্ত হওয়া সাজে না। নম্রতা এবারও আশাহত হলো। ফিলোসফির বইটির দিকে কিছুক্ষণ বিরক্ত ভরে তাকিয়ে থেকে হেসে ফেলল। মাথা নেড়ে বলল, চিঠির জবাব না এলে নাই, এই চিঠিটা এখানেই থাকুক। আমার আবেগময় সুন্দর চিঠিটা এই বইকে উৎসর্গ করলাম। চল, আজ তোকে ডাবল প্লেট ফুচকা খাওয়াবো। নীরা বিস্ময় লাগিয়ে বলল, ফুচকা খাওয়াবি মানে? তোর মন খারাপ লাগছে না? না, লাগছে না। আমাদের ছোট্ট জীবনটাতে ছোট ছোট বিষয় নিয়ে মন খারাপ করতে নেই। বাবা বলে, লাইফ ইজ আ বিউটিফুল ফ্লাওয়ার, উই শুড ফিল ইটস ফ্রেগ্রেন্স। এই যে চিঠি বিষয়ক সুন্দর ঝামেলাটা হয়ে গেল, এটাও সেই বিউটিফুল ফ্লাওয়ারেরই অংশ। আই হ্যাভ টু ফিল ইট। নম্রতা সর্বদা প্রাণোচ্ছল, প্রাণবন্ত মেয়ে। তার 17 বছরের জীবনে কখনোই তাকে দীর্ঘ সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়নি। সবসময় ঠোঁটের কোণে এক চিলতে হাসি আটকে রাখা তার স্বভাব। অল্পতে উত্তেজিত হওয়া, অল্পতে খুশি হওয়া, প্রাণ খুলে হাসা আর আড্ডা জমানোর গুণে সে সর্বদাই আকর্ষণীয়। নম্রতার স্বাভাবিক চরিত্র অনুযায়ী চিঠি বিষয়ক ব্যাপারটাও তার মনে খুব একটা দাগ কাটতে পারল না। পড়াশোনা, বন্ধুবান্ধব, দুষ্টুমি আর পাগলামো ভরা জীবনে ওই ক্ষুদ্র চিঠিটা দীর্ঘক্ষণ জায়গা দখল করে রাখতে পারল না। নম্রতা চিঠির কথাটা বেমালুম ভুলে বসল। যথারীতি ইয়ার চেঞ্জ পরীক্ষা শেষ হয়ে সেকেন্ড ইয়ারের ক্লাস শুরু হলো। কলেজের সিনিয়র সিটিজেন হতে পেরে তারা তখন মহা খুশি। বান্ধবীরা মিলে হৈ হৈ করে টিউশনি করা, ফুচকার দোকানের ঘন্টার পর ঘন্টা আড্ডা দেওয়া তখন নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে উঠল। ঠিক এমন একটা সময়েই ঝড়টা এলো। এই মৃদু শান্ত ঝড়েই এলোমেলো হয়ে গেল নম্রতা। একদিন ইংরেজি টিউশন শেষ করে শাহবাগ গ্রন্থাগারে গিয়ে বসল বান্ধবীরা। উদ্দেশ্য, নিরিবিলিতে ক্লাস নোট আর অ্যাসাইনমেন্ট কমপ্লিট করা। বান্ধবীরা সবাই নোট নিয়ে ব্যস্ত হয়ে পড়তেই নম্রতার অসচেতন চোখ দুটো ওই চির পরিচিত বইটির ওপর গিয়ে পড়ল। নিতান্ত কৌতূহলবশত উঠে গিয়ে বইটা তুলে নিল সে। মলাটের নিচে নিজ হাতে লেখা নীল চিরকুটের খোঁজ নিতেই চমকে উঠল নম্রতা। নীল কাগজের পরিবর্তে সাধারণ সাদা কাগজে লেখা সম্বোধনহীন ছোট্ট এক চিঠি উঠে এলো হাতে। সেখানে গুটি গুটি সুন্দর অক্ষরে লেখা, আপনি কি পাগল নাকি নিতান্ত কিশোরী একজন? পাগল বোধহয় নন। আমার জানা মতে পাগলেরা সাজিয়ে গুছিয়ে চিঠি লিখতে জানে না, কিন্তু কিশোরীরা জানে। যুবতীদের থেকে কিশোরীদের চিঠি লেখার গুণটা পাকা। তাদের মাথায় থাকা উদ্ভট চিন্তাগুলো ভীষণ পাকা। যেমন আপনার এই চিঠি প্রেমের উদ্ভট ভাবনাটা। উদ্ভট বললাম বলে মন খারাপ করলেন? মন খারাপ করবেন না। এই ভাবনাটা সত্যি উদ্ভট, বই, অন্য কিছু নয়। আজকের যুগে এসে এভাবে বন্ধুত্ব বা প্রেম করার সাহস কারো হবে বলে মনে হয় না। হয়তো মাথাতেও আনবে না। তবে মাঝে মাঝে উদ্ভট কিছু করতে খারাপ লাগে না, যেমনটা আমি করছি। আপনার এই উদ্ভট চিঠির উদ্ভট জবাব দিচ্ছি। আমার মতো মানুষ অজ্ঞাত এক কিশোরীকে চিঠি লিখেছে, তা আমার নিজের কাছেই বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। চিঠিটা এক নিঃশ্বাসে 2-3 বার পড়ে ফেলল নম্রতা। সারা শরীর উত্তেজনায় কাঁপছে। প্রায় 3 সপ্তাহ পর সেই কাঙ্ক্ষিত জিনিসটা হাতে পেয়ে গলা দিয়ে কথা বেরোচ্ছে না তার। নম্রতা কিছুক্ষণ থম ধরে দাঁড়িয়ে থেকে লাফিয়ে উঠল। কয়েকজোড়া কৌতূহলী দৃষ্টি তার উপর পড়তে চাপা ফিসফিসিয়ে বলে উঠল, নীরা। এই নমু, কি করছিস? সবাই দেখছে। নীরার কথায় চারপাশের খেয়াল হলো নম্রতার। চারদিকে তাকিয়ে অপ্রস্তুত হাসল। তারপর বই হাতে কোনার এক টেবিলে চেয়ার টেনে বসল। বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসতে চাইছে হৃৎপিণ্ড। তার চিঠির জবাব এসেছে। এই সাধারণ কথাটা বিশ্বাস করতেই তার খুব বেগ পেতে হচ্ছে। নম্রতা সাদা কাগজে লেখা চিঠিটা টেবিলের ওপর মেলে রাখল। কয়েক মুহূর্তে এক দৃষ্টি তাকিয়ে থেকে আনন্দিত দীর্ঘশ্বাস ফেলল। নোটবুকের মাঝে ভাঁজ করে রাখা নীল কাগজটা টেনে নিয়ে লিখতে বসল। কিন্তু বিস্ময় নিয়ে উপলব্ধি করল তার হাত কাঁপছে। মাথাটা ফাঁকা আর গোলমেলে লাগছে। মাথার ভেতর গোছানো সুন্দর কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। নম্রতা 2 হাতে মুখ চেপে বসে রইল। মাথাটাকে একটু শান্ত করে লিখতে শুরু করলো কয়েক লাইনের সম্বোধনহীন চিঠি। আপনাকে কি বলে সম্বোধন করা যায় বলুন তো? প্রথমবার প্রিয় সম্বোধন করেছিলাম, এবার সেই ভরসাটাও পাচ্ছি না। এভাবে আপনি আপনি সম্বোধন করে আমায় ঘাবড়ে দেওয়ার কোনো মানে হয়? আর সাদা পাতায় কেন লিখেছেন? নীল চিরকুট কি কখনো সাদা পাতায় লেখা যায়? নীল চিরকুট সবসময় নীল কাগজে লিখতে হয়, এটাই নিয়ম। আর নিচে ইতি অতি কিছুই লিখেননি। একটা চিঠিতে এত এত ভুল করা মানুষটি কিনা আমায় কিশোরী মেয়ের উদ্ভট চিন্তা ভাবনার কারখানা বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, এ তো ভারী অন্যায়। ইতি শ্যামলতা।
লেখা শেষে 2 বার পড়ে নিয়ে চিঠিটা মলাটের ভাঁজে রেখে দিল নম্রতা, আর সাদা কাগজে লেখা চিঠিটা খুব যত্ন করে নিজের কাছে রেখে দিল। বাসায় এসে চিঠিটাকে ডায়েরির পাতায় আঠা দিয়ে লাগালো। চিঠির কোনায় 2টো লাল গোলাপের পাপড়ি লাগিয়ে তাতে লিখল শ্যামলতা ও সে। তারপর থেকে শুরু হলো নতুন চিঠির অপেক্ষা, কিন্তু অপেক্ষাময় দিনগুলো যেন আর কাটে না। কলেজ শেষে রোজ একবার গ্রন্থাগারে খোঁজ নেওয়ার পরও চিঠির সন্ধান মেলে না। অপেক্ষা করতে করতে নম্রতা যখন ক্লান্ত হয়ে পড়ল, ঠিক তখনই দ্বিতীয় চিঠিটা এলো। নম্রতাকে 2 সপ্তাহ অপেক্ষা করিয়ে সাদা কাগজের মাঝখানে গুটি গুটি অক্ষরে 2 লাইনের একটা চিঠি লিখল অপরিচিত সেই সে। সত্যি এ তো ভারী অন্যায়, কিন্তু আমার যে নীল রঙা কাগজ নেই, এখন উপায়? আমাকে কি তবে চিঠি খেলা থেকে বহিষ্কৃত করা হবে? সেই 2 লাইনের চিঠি অসংখ্য বার পড়ল নম্রতা। প্রথম দিকটায় বিরক্ত হলেও পর মুহূর্তে বেশ লাগলো। এই চিঠির জন্য অপেক্ষমান অনুভূতি তো চাইছিল সে। এখন সে কাঙ্ক্ষিত অনুভূতির জন্য নিশ্চয়ই বিরক্ত হওয়া চলে না। নম্রতা অনেক ভেবেচিন্তে লিখল, না, আপাতত বহিষ্কার করা হচ্ছে না, তবে আপনার এই ভয়াবহ অপরাধের জন্য আপনাকে ভয়াবহ এক শাস্তি দেওয়া হচ্ছে, তুমিময় শাস্তি। এই শাস্তিতে আপনি টাপনি নিষিদ্ধ নগরীর শব্দ। পত্রমিতাকে কেউ কখনো আপনি বলে সম্বোধন করেছে শুনেছেন কখনো? আচ্ছা, আপনাকে কি এখন বন্ধু বলে সম্বোধন করা যায়? অনেকটা আগের যুগের পত্রমিতার মতো। ছোটবেলায় দাদির কাছে পত্রমিতাকে ঘিরে অজস্র গল্প শুনেছি। আমার দাদা ভাই আর দাদির সম্পর্কটা হয়েছিল মূলত চিঠিপত্রকে কেন্দ্র করে। দাদি যখন 5ম শ্রেণীতে পড়ে তখন পত্রমিতালি বলে একটা সংখ্যা ছিল। একদিন দাদির সই দুষ্টুমি করে সেই পত্রমিতালিকে দাদির নাম ঠিকানা দিয়ে দিল, কিন্তু সপ্তাহব্যাপী কোনো চিঠিপত্র এলো না। সেখান থেকে চিঠি না এলেও চিঠি এলো অন্য একটা ঠিকানা থেকে। দাদুর ভাষ্যমতে সেটা ছিল দাদাভাই কর্তৃক ভুল ঠিকানায় চিঠি। ভুল চিঠিতে কিন্তু কোনো রোমান্টিসিজম ছিল না। চিঠিটা ছিল দাদাভাইয়ের দূর সম্পর্কের আত্মীয় মারা যাওয়ার দুঃসংবাদ বহন করা দুঃখী দুঃখী চিঠি। আমার দাদি ছিল অল্প বয়স্কা আবেগী মেয়ে। দাদাভাইয়ের দুঃখে সেই এমনই ব্যথিত হলো যে দাদাভাইয়ের ঠিকানায় আবেগ মাখা সান্ত্বনা পত্র পাঠিয়ে দিল। তারপরই শুরু হলো চিঠি চালান ভালোবাসা। প্রায় 1 বছর পর দাদাভাই ঢাকা থেকে রাজশাহীতে দাদুর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠালেন। সেই বিয়েতে ওকালতি করার জন্য নাকি ঘটককে বিস্তর টাকা খাইয়েছিলেন দাদাভাই। আপনি ভাবতে পারছেন, সেই এত এত বছর আগে চুপি চুপি প্রেম করে বিয়ে করে ফেললেন তারা। কেউ সেই প্রেমের খবর জানল না, বুঝল না। ব্যাপারটা মজার না? আমি রং নাম্বারে প্রেমের গল্প শুনেছি, কিন্তু এভাবে চিঠি প্রেমের গল্প একদম নতুন। আচ্ছা, তাদের প্রেমটাকে কি নাম দেওয়া যায় বলুন তো? রং নাম্বারের সাথে মিলিয়ে রং লেচার। বিশেষ দ্রষ্টব্য, আপনি কিন্তু আবারও ইতিতে কিছু লেখেননি। এবার আমি আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো? ইতি শ্যামলতা। চিঠিটা লিখে বার কয়েক চোখ বুলালো নম্রতা। তারপর কম্পিত হৃদয়ে চিঠিটা রেখে দিল নির্দিষ্ট বইয়ের মলাটের নিচে। বাকিটা সময় সেই অপরিচিত সে এর থেকে পাওয়া 2 লাইনের চিঠিটা হাতে নিয়ে থম মেরে বসে রইল। নোটবুক আর অ্যাসাইনমেন্টের পাতাগুলো ফ্যানের কৃত্রিম বাতাসে চঞ্চল হয়ে উঠল। নম্রতার খুশির জোয়ার যেন তাদের মাঝে প্রাণ দিল। বাতাসের ঝাপটায় ওলট পালট হতে লাগলো পৃষ্ঠার পর পৃষ্ঠা। আনমনা নম্রতার কাছে বইয়ের পাতার উড়ো উড়ো শব্দটাকে হঠাৎই ভীষণ মাদকীয় বলে বোধ হতে লাগলো। সেই সাথে মাথায় উঁকি দিয়ে গেল অদ্ভুত এক প্রশ্ন। আচ্ছা, পত্রমিতা সে নামক লোকটা যদি টাক পরা বৃদ্ধ কোনো লোক হয় তবে, বা রাস্তার কোনো ছাইপাশ বেয়াদব ছেলে? মস্তিষ্কের করা যুক্তিসঙ্গত প্রশ্নটা মনের কাছে খুব একটা পাত্তা পেল না। সেই অপরিচিত মানুষটি যেমনই হোক, সে যে ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ তা বেশ বুঝতে পারছে নম্রতা। লাইনের ভাজে ভাজে ফুটে উঠছে লোকটির প্রগাঢ় ব্যক্তিত্ববোধ। এটা কি শুধুই নম্রতার ভ্রান্ত ধারণা? হলে হোক, এই ভ্রান্ত ধারণা মেনে নিতে যেহেতু ভালো লাগছে, তাহলে এই ভ্রান্ত ধারণাতে কোনো সমস্যা নেই। মানুষের ছোট্ট জীবনটাতে কিছু কিছু ভ্রান্ত ধারণা থাকলে ক্ষতি নেই। ভ্রান্ত ধারণাকে বুকে আগলে ধরে খানিকটা খুশি আর খানিকটা স্বপ্ন দেখাতেও ক্ষতি নেই। পত্র প্রণয়ের 3য় চিঠিটা এবার 2 সপ্তাহের মাথাতেও হাতে পেল না নম্রতা। প্রতিদিন কলেজ শেষে গ্রন্থাগারের পরিচিত বইটিতে ডুব দিয়ে ব্যর্থ হয়েও খুব একটা মন খারাপ হলো না নম্রতার, বরং তার উচ্ছল প্রাণে জোয়ার এলো। ফুলে ফেপে উঠল হাসি তামাশাময় জীবন। অবসরে চিঠির জবাবে অপরিচিত ব্যক্তিটি কি কি লিখতে পারে সেই ভাবনায় আকণ্ঠ ডুবে রইল। সবাইকে অবাক করে দিয়ে কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠানে চমৎকার এক রবীন্দ্রসঙ্গীত গেয়ে ফেলল নম্রতা। বিস্ময়করভাবে পুরস্কার হিসেবে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের দূরবীন বইটাও হাতে পেয়ে গেল। আহ, সেদিন নম্রতার কি আনন্দ! অল্পতে খুশি হয়ে যাওয়া নম্রতা সেদিন বান্ধবীদের পেছনে বিস্তর টাকা উড়ালো। 1 মাসের হাত খরচ আর জমানো টাকাগুলো শেষ করে মনের সুখে গান ধরল। তুমি একটু কেবল বসতে দিও কাছে আমায়, শুধু ক্ষণেক তরে, আজই হাতে আমার যা কিছু কাজ আছে আমি সাঙ্গ করব পরে।
না চাহিলে তোমার মুখপানে হৃদয় আমার বিরাম নাহি জানে, কাজের মাঝে ঘুরে বেড়াই যত, ফিরি কুলহারা সাগরে। এই গানটা সেদিন ওই টাইম টেবিলহীন অপরিচিত ব্যক্তিটিকে ভেবে গিয়েছিল নম্রতা। নীরার ভাষায় সেই গানের মতো আবেগময় গান নাকি পৃথিবীতে দ্বিতীয়জন গাইতে পারে নাই। কথাটা শুনে প্রচুর হেসেছিল নম্রতা। তার দমফাটা প্রাণখোলা হাসির মাঝেও সেই লোকটির ভাবনা উঁকি দিয়ে গেল মাথায়। পত্র প্রণয়ের তৃতীয় চিঠিটা এলো ঠিক 16 দিনের মাথায়। এবারও সম্বোধনহীন গুটি গুটি অক্ষরে লেখা চিঠি, কিন্তু এবার আর সাদা নয়, গাঢ় নীলরঙা পাতার মাঝ বরাবর 2 থেকে 3 লাইনের ছোট্ট এক চিঠি। নম্রতা ভেবে পায় না এই লোক এত ছোট চিঠি লিখে কিভাবে। এর মাথায় কি এত এত কথা কিলবিল করে না? এই লোকটা কি স্বল্পভাষী? নম্রতা তো তাকে কথা বলতে দেখেনি, শুধু লিখতে দেখেছে। তাই লোকটিকে স্বল্পভাষী বলা যায় না, লেখার সাথে মিলিয়ে স্বল্প লেখ্য বলা যায়। নম্রতা আবারও চিঠির ওপর ঝুঁকে বলল, 2 হাত মুষ্টিবদ্ধ করে গালের সাথে চেপে ধরে সুখী সুখী দৃষ্টিতে তাকালো। খোলা চুলগুলো ফ্যানের বাতাসে উড়ে এসে আছড়ে পড়তে লাগলো চিঠিতে। 2-3 লাইনের চিঠিটাই আনমনা হয়ে পড়তে লাগলো নম্রতা। রং লেটার লাভ স্টোরি। বাহ, ইন্টারেস্টিং তো। কিছু কিছু সম্পর্ক সম্বোধনহীন হলে মন্দ হয় না শ্যামলতা। আপনার আমার সম্পর্কটা না হয় সম্বোধনহীন হোক। আর হ্যাঁ, আপনার দেওয়ার শাস্তিটা আমি মাথা পেতে নিলাম। কোনো একদিন প্রয়োজন হলে সে শাস্তির সত্যিকার প্রতিফলন ঘটাবো। তুমিময় শাস্তির আগে চিঠিগুলো একবার আপনিময় হোক। এটুকু পড়তেই খুশিতে ঝুমঝুম করে উঠল নম্রতা। ছোট্ট একটু লেখাতে এত আকর্ষণ কি করে ঢেলে দেয় এই লোক? লোকটির কাছে কি চিঠি মাদক ধরনের কিছু আছে? নম্রতা প্রলম্বিত শ্বাস ছাড়ে। সেই পত্র প্রণয়ের স্বল্প লেখ্য মানুষটি যে মনে করে সাদার বদলে নীল কাগজে চিঠি লিখেছে, তাতে নম্রতার খুশি যেন আর ধরে না। তার মানে লোকটিও সময় করে তার মতোই চিঠিগুলোর কথা ভাবছে। ইস, বেঁচে থাকা এত আনন্দের কেন? অপেক্ষাগুলো এত মিষ্টি কেন? আনন্দিত নম্রতা এবার খুশি মনে চিঠি লেখায় মন দিল। নীল কাগজের মসৃণ জমিনে কিশোরী আবেগের ঘটটা যেন উল্টে দিল। 1-2 শব্দ করে লিখে ফেলল দীর্ঘ এক চিঠি। সম্বোধনহীন চিঠি। বারে, সম্বোধনহীন চিঠি লিখলে কিভাবে বুঝবো আপনার আর আমার সম্পর্কটা ঠিক কেমন? আমরা কি বন্ধু নাকি জীবন পথে হঠাৎ দেখা হয়ে যাওয়া 2জন আগন্তুক মাত্র? আচ্ছা, আপনি কখনো জ্যোৎস্না আলোয় স্নান করেছেন? আমি ছোটবেলায় একটা উপন্যাসে পড়েছিলাম, খুবই অদ্ভুত এক ছেলে জ্যোৎস্নাটাতে চাঁদের পাটাতনে লম্বালম্বি শুয়ে জ্যোৎস্না বিলাস করত। তার সারা শরীরময় জ্যোৎস্নার মিষ্টি আলো ঝলমল করত। একদম সিনেমার জ্যোৎস্নার মতো নীল দেখাতো তার গোটা শরীর। মাঝরাতে ঠান্ডা শান্ত ঝিরঝিরে বাতাসে কেঁপে উঠত ছেলেটির উস্কো খুস্কো চুল। আমারও খুব ইচ্ছে জ্যোৎস্না স্নান করার, কিন্তু আম্মুর জন্য হচ্ছে না। মেয়েদের তো একা একা ছাদে থাকা বারণ, তাই। আচ্ছা, আপনারও কি রাতে ছাদে ওঠা বারণ? যদি বারণ না হয় তাহলে একদিন গভীর রাতে জ্যোৎস্না স্নান করবেন, তারপর সেই পুঙ্খানুপুঙ্খ অনুভূতিগুলো আমায় জানাবেন। কি জানাবেন তো? আমি অবশ্য জ্যোৎস্না স্নান করব, কিন্তু সে তো অনেক দেরি। জ্যোৎস্না বিলাস সবসময় একা একা করতে হয়, তবে পাশে যদি প্রিয়তম কেউ থাকতে চায় তাহলে অবশ্য 2জন থাকার নিয়ম আছে। কথায় আছে না, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। কিন্তু 2-এর অধিক থাকলে কিছুতেই জ্যোৎস্না বিলাস হয় না। সেটা ইংরেজি কম্পোজিশন দ্য মুনলিট নাইট হয়ে যায়। আমি তো ছাদে একা যেতে ভয় পাই, তাই বরের জন্য অপেক্ষা করছি। বিয়ের পর বরের সাথে জ্যোৎস্না স্নান করব। সুন্দর টলমলে জ্যোৎস্না থাকবে সেদিন। বিশাল আকাশটিতে থালার মতো হলদেটে এক চাঁদ থাকবে। আমার গায়ে থাকবে সাদা পাতলা এক শাড়ি, হাত ভরা লাল চুড়ি আর চোখ ভরা মায়াবী ঘন কাজল। ছাদের একপাশে একটি বেলি ফুলের গাছ লাগাবো, যেখানে 2-1টা ছড়া বেলি ফুল ঝলমল করে উঠবে। আমি খোলা লম্বা চুলগুলো ছাদের পাটাতনে ছড়িয়ে দিয়ে আকাশ দেখব। ঝিরঝিরে বাতাসে আমার চুলগুলো উড়বে। বাতাসটা ভরে যাবে বেলি ফুলের অদ্ভুত সুন্দর ঘ্রাণে। আমার পাশে শুয়ে থাকা প্রিয়তম হাতে হাত রেখে আবেগ ভরা কণ্ঠে ফিসফিসিয়ে বলবে, শুনছ জ্যোৎস্না রানী, আমি তোমাকে মায়াবী জ্যোৎস্নার মতো ভালোবাসি। আহা, স্বপ্নটা সুন্দর না? বিশেষ দ্রষ্টব্য। আপনি কি ভূতের ভয় পান? ভয় বাতিক থাকলে আমায় জানাতে পারেন, আমি দারুণ সব সূরা জানি। এগুলো শুনলে ভূত দৌড়ে পালাবে। ইতি শ্যামলতা। চিঠিটা লিখে জোরে শ্বাস টানল নম্রতা। কিছুক্ষণ ভ্রু কুঁচকে চিঠির দিকে তাকিয়ে থেকে ভাবল, এমন সুপ্ত স্বপ্নের কথাগুলো কি এভাবে লিখে ফেলাটা ঠিক হলো? লোকটা আমায় কি ভাববে? পরমুহূর্তে অস্বস্তিটা উবে গেল নম্রতার। মনে পড়ে গেল চিরচিরন্তন বাক্য, একদম অপরিচিত মানুষ ছাড়া মনের সুপ্ত কথা প্রকাশ করে আরাম নেই। অপরিচিত মানুষ থেকে অনুভূতি নিয়ে কাটা ছেঁড়ার আঘাত পাওয়ার ভয় নেই। তারা শুধু জানে, ভাবে, তারপর ভুলে যায়। তার পত্রমিতা সেও তো তার অপরিচিত কেউই, ভীষণ অপরিচিত সে।
তার কাছে অনুভূতি প্রকাশে ভয় নেই, একটুও না। সন্ধ্যার আজান পড়ছে। দূরে কোথাও সুকরুণ সুরে সৃষ্টিকর্তার গুণব্যঞ্জন করছেন স্রষ্টার প্রেমে কাতর মুয়াজ্জেম। কণ্ঠে তার মোলায়েম বিষণ্ণতা। রোকেয়া হলে নম্রতার জন্য নির্দিষ্ট ঘরটির সফেদ পর্দাটা হালকা মৃদু কাঁপছে। ঘরের ভেতর থাকা আলোটা টিমটিম করে জ্বলছে। জানালায় ভর করেছে এক ঝাঁক ফ্যাকাশে অন্ধকার। নম্রতা সেই বিকেল থেকে দেওয়ালে ঠেস দিয়ে বসে আছে, হাতে পুরনো জীর্ণ ডায়েরি, চোখ দুটো বোঝা। ফ্যানের বাতাসে শুষ্ক চুলগুলো উঠছে। চোখ বুজে রাখা নম্রতাকে দেখাচ্ছে গ্রিক দেবীর মতো প্রসন্ন, নির্ভুল সুন্দর। ঠোঁটের কোনায় তৃপ্তির হাসি। নীরা দীর্ঘশ্বাস ফেলে বিছানার পাশে এসে দাঁড়ালো। প্রথমে মৃদু স্বরে, তারপর গলার স্বর খানিকটা চড়া করে নম্রতাকে ডাকল। এই নমু, ঘুমোচ্ছিস নাকি? আজান পড়ছে। বসে বসে কেউ ঘুমায়? নম্রতা চোখ মেলে তাকিয়ে স্বচ্ছ হাসল। কেমন সুখী সুখী দেখালো তার চোখ মুখ। নীরা সন্দিহান কণ্ঠে বলল, ঠিক আছিস? নম্রতা জোরালো শ্বাস ফেলে বলল, অবশ্যই। মন ভালো? নম্রতা ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করল, খারাপ থাকার কথা ছিল নাকি? নীরা উত্তর দিল, না। এত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এখনই নম্রতার মন ভালো হয়ে যাওয়াটা উচিত কথা নয়। নীরা সন্দিহান কণ্ঠে বলল, টিএসসিতে যাবি? অন্তু, রঞ্জন, ছোঁয়া, নাদিম সবাই আসছে টিএসসিতে। ব্যাপক আড্ডা হবে, চল না যাই? নীরা অবাক চোখে তাকালো। দেওয়ালে টাঙানো ঘড়িটিতে চোখ বুলিয়ে নিয়ে বলল, পাগল, সন্ধ্যা হয়ে গিয়েছে, অলমোস্ট 7টা বাজে। এখন গেলে ফিরবি কখন? হল সুপার ধরে পেতাবে। নীরা ডোন্ট কেয়ার ভাব নিয়ে বিছানায় বসল। কুটিল হাসি দিয়ে বলল, আর দূর, ওই মহিলার কি, আমি ম্যানেজ করে নিব। তবুও ঢুকতে না দিলে আজ রাতটা ছোঁয়াদের বাসায় থাকবো, সমস্যা কই? নম্রতা ক্লান্ত কণ্ঠে বলল, এত কাহিনী করার কি দরকার দোস্ত, কোথাও যেতে ইচ্ছে করছে না। পর মুহূর্তে উৎসাহ নিয়ে বলল, তুই কি জানিস আজকের দিনে ওর থেকে 4র্থ চিঠিটা পেয়েছিলাম আমি? নীরা হতাশ চোখে তাকালো। নম্রতার হাত টেনে ধরে বলল, অলরেডি 3বার শুনে ফেলেছি বোন, আর না প্লিজ, সবাই অপেক্ষা করছে, চল তো। নম্রতা উঠে দাঁড়ালো। বাসায় পরে থাকা প্লাজোর ওপর স্কার্ট পরে টপস বদলে নিল। চুলগুলো উঁচুতে খোপা করে চোখে মুখে পানি ছিটালো। গলায় স্কার্ফ পেঁচিয়ে ব্যাগ হাতে নিতে নিতে বলল, বড্ড জ্বালাস তুই, চল। নীরা ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছিল। নম্রতাকে ডায়েরিটা ব্যাগে পুরতে দেখে বিরক্ত কণ্ঠে বলল, সব জায়গায় এই ডায়েরি না নিলে চলে না তোর? মানুষ জামাইরেও এমনি চিপকায় ধরে থাকে না। আর এটা রেডি হওয়া হলো? একটু সাজগোজ কর। নম্রতা হাসল। নীরার মাথায় চাটি মেরে বলল, আড্ডা মারতে যাচ্ছি, বিয়ে করতে নয়। আর সেজেগুজে কি হবে? যার জন্য সাজবো সেই তো হওয়া, একবার খালি পাই। আমার সাজের ধরন দেখতে দেখতে মরে যাবে শালা। নম্রতা মাথায় চাটি দেওয়ায় লিপস্টিক লেপটে গালে গিয়ে লাগলো নীরার। নীরা লিপস্টিক হাতে কিছুক্ষণ ক্ষুধার্ত বাঘিনীর মতো বসে রইল। দাঁত কিরমির করে বলল, আল্লাহর ওয়াস্তে তোর সে পত্রমানবকে যদি একবার খুঁজে পাই, কসম আমি নিজেই খুন করব তারে। ব্যাটার যন্ত্রণায় জীবনটা টানা টানা হয়ে গেল। কত কষ্টে মেকআপ করেছিলাম, তোর কোন ধারণা আছে? নম্রতা খিলখিল করে হেসে উঠল। ঘর থেকে বেরোতে বেরোতে বলল, তুই না সাজলেও অন্তু তোর দিকে হা করে তাকিয়ে থাকবে, আয় জলদি। নম্রতার কথাটা কানে যেতে লজ্জায় লাল হয়ে গেল নীরা। পর মুহূর্তে তীব্র অস্বস্তি নিয়ে বেরিয়ে গেল। সংকুচিত মনে একটা কথাই ভাবতে লাগলো, এই একটা নাম শুনেই এত লজ্জা পায় কেন সে? অন্তু তো আলাদা কেউ নয়, রঞ্জন আর নাদিমের মতে খুব কাছের একজন বন্ধু। তবে রাত বেশি নয়, মাত্রই সন্ধ্যা নেমেছে আকাশে। কোলাহলে পরিপূর্ণ টিএসসিতে 2টো বেঞ্চ দখল করে বসে আছে অন্তু, রঞ্জন, নাদিম আর নম্রতারা। সবার হাতে গরম সমুচার প্লেট। ব্যবসা গরমেও পাশে রাখা ধোঁয়া ওঠা গরম চা। রঞ্জন সমুচা কামড় দিয়ে গান ধরল, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। নাদিম গিটারের টুংটাং শব্দ তুলেই মুখ কুচকাল। শার্টের কলার ছেড়ে বলল, শালার গরমের জ্বালায় বাঁচি না পাল, শরীর জ্বল্লা যেতেছে। ছোঁয়া কপাল কুচকে বলল, ভাষা ঠিক কর, এসব 3rd ক্লাস শব্দ আমার সামনে বলবি না। ছোঁয়ার কথায় আকাশ থেকে পড়ল নাদিম, বলল, আমি তোর ভাষায় কোন বা? ছোঁয়া চেঁচিয়ে উঠে বলল, আবার? নাদিম গলা পর্যন্ত উঠে আসা শব্দটা গিলে নিল। মুখ কুচকে চায়ের কাপে চুমুক দিয়ে বিড়বিড় করে বলল, তোর প্রফেসর বাপের খাইস্টে জ্ঞান দেখাস না সারাদিন, ভাল লাগে না বাল, যা কইলাম না। ছোঁয়া ফুঁসে উঠে বলল, তুই আবার বললি? আর খাইস্টে কি? ছি, বমি আসছে আমার, এত বাজে কথা বলিস তুই। ছোঁয়ার কথায় নাদিমের মাথা ঘুরে যাওয়ার উপক্রম। মানে কি? এই মাইয়া বলে কি? সে কি এমন বলল যার জন্য তাকে বমি করে দিতে হবে? একটা সিম্পল কথা নিয়ে এত লাফালাফি কিভাবে পারে এই মেয়ে? এই মেয়েকে তো দিনে রাতে থাপড়ানো উচিত, অসহ্য। অন্তু সমচায় কামড় দিতে দিতে উদাস কণ্ঠে বলল, ওরে ছাড় তো, রঞ্জন গান ধরবে, তুই সুর তুল, পুরাই ছ্যাঁকা টাইপ গান, বুঝলি? অনার্স 3rd ইয়ারে উঠেও যদি জুনিয়রদের প্রেমলীলা দেখে বুড়া হতে হয়, তাহলে এই জীবন রেখে লাভ কি? এনমো, তোদের কি একটুও মায়া হয় না? বন্ধু সিঙ্গেল থাকতে থাকতে ডিপ্রেশনে চলে যাচ্ছে,
একটা মেয়েটে তো খুঁজে দিতে পারিস নাকি, স্বার্থপর। নম্রতা সরু চোখে তাকালো, হাতের কাপটা পাশে রেখে ডান পায়ের জুতোটা খুলে নিয়ে বলল, জুতো দেখছস, মাইন না খাবার চাইলে স্বার্থপর বলবি না। এই 3 বছরে কম ট্রাই করছি, তোর তো কোনোটাতেই মন ভরে না। অন্তু কিছু বলার আগেই লাফিয়ে উঠল নীরা। আশেপাশে তাকিয়ে কিছু একটা লক্ষ্য করে বলল, আশেপাশে বহুত মেয়ে আছে দোস্ত, তুই খালি চুজ কর। পটায় দেওয়ার দায়িত্ব আমাকে, যেমনি হোক পটামো, যা। অন্তু আহত দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টিকে সম্পূর্ণ উপেক্ষা করে এদিক ওদিক থাকা মেয়েদের নিয়ে পর্যালোচনায় ব্যস্ত হয়ে পড়ল নীরা। অন্তুর চোখে মুখে ফুটে উঠল হতাশার ছাপ। ভার্সিটির প্রথম বছর থেকে নীরার প্রতি দুর্বলতা প্রদর্শন করে আসছে অন্তু। সেই দুর্বলতা গত 2 বছরে জীবন মরণ ভালোবাসায় রূপ নিয়েছে। কিন্তু নীরা নারাজ। প্রথম বছরটা নীরাকে উঠতে বসতে প্রপোজ করেছে অন্তু। নিজের আত্মসম্মানের জলাঞ্জলি দিয়েও নীরাকে ভালোবাসতে বাধ্য করতে পারেনি। শেষমেশ পরাজিত সৈনিকের মতো জিজ্ঞেস করেছে, কেন পছন্দ করিস না আমায়? কোনো কারণ তো অবশ্যই আছে, একাধিক কারণও থাকতে পারে, বল শুনি। অন্য কোনো মেয়ে পটানোর আগে দোষগুলো ঠিকঠাক করা যায় কিনা দেখি। নীরা হাসি মুখে উত্তর দিয়েছে, তুই আমার থেকে 4 মাসের ছোট। কথাটা শুনে হতভম্ব চোখে তাকিয়েছিল অন্তু। নীরা কি তার সাথে মজা করছে? এমন একটা লেম কারণে বারবার তাকে রিজেক্ট করা হচ্ছে, বিশ্বাস হয় না অন্তুর। নম্রতার গানের সুরে ঘোর কাটল অন্তুর। অতি সন্তর্পণে তপ্ত দীর্ঘশ্বাস ফেলল। হাসি মুখে নম্রতার গানের আসরে মন দিল। নম্রতা তখন অন্তরা গাইছে, চোখ বুজে নিবিষ্ট মনে সুর তুলেছে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে, শুধু তোমায় ভালোবেসে। তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে, ভোরের শিশির খুব ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে। আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে, শুধু তোমায় ভালোবেসে। নাদিম আলতো হাতে গিটার বাজাচ্ছে। সবাই নিশ্চুপ নিস্তব্ধ। আশেপাশের অনেকে কান খাড়া করে শুনছে নম্রতার কিন্নর কণ্ঠে গান। গান শেষ করে চোখ মেলে তাকালো নম্রতা। দাঁত বের করে হেসে বলল, যা গাইলাম, এখন হলো? কেউ জবাব দিল না। রঞ্জন অদ্ভুত চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, দোস্ত, তুই যে কি পরিমাণ মারাত্মক গাইছিস বুঝতে পারছিস? এত আবেগ কোথা থেকে আসে তোর গলায়? এর আগে তো এতটা আবেগ দিয়ে গাসনি তুই। তবে নতুন প্রেমে টেমে পড়েছিস নাকি? নম্রতা হাসল, হাত দিয়ে মাছি তাড়ানোর ভঙ্গি করে বলল, ধুর, আমি আর প্রেম? পুরাতন প্রেমে মজে মজে শেষ হয়ে যাচ্ছি, আর তুই বলছিস নতুন? নাদিম চোখ বড় বড় করে বলল, পুরাতন প্রেম মানে কি? তুমি মামা ডুবে ডুবে জল খাও, আমাদের বলিসনি পর্যন্ত? নীরা সমুচার কোনা চিবাতে চিবাতে বলল, কেন, ওর ছাকা খাওয়ার কাহিনী শুনিস নাই? আজকেও তো ওর মন ভালো করতে আড্ডা বসালি, তবুও জানোস না? রঞ্জন অধৈর্য হয়ে বলল, ছ্যাঁকা যে খেয়েছে তা জানি, কিন্তু পুরা কাহিনী জানি না। তোর এত আবেগের পেছনে যদি ওই একটা মানুষ থাকে, তাহলে আমি ওই মানুষ সম্পর্কে জানতে চাই। শুরুটা কিভাবে আর শেষটাই বা কি? সবাই উৎসাহ নিয়ে নম্রতার দিকে তাকালো। নম্রতা বুক ভরে শ্বাস টেনে নিয়ে বলল, শুরুটা হয়েছিল চিঠি দিয়ে। প্রেমপত্র বলতে পারিস। অন্তু কপাল কোঁচকে বলল, কলেজে ক্লাসমেট ছিল তোর? সেম ইয়ার? বয়ে বয়ে পত্র বিনিময় টাইপ কিছু? নম্রতা হেসে বলল, না। ছোঁয়া চশমাটা ঠিক জায়গায় ঠেলে দিয়ে বলল, হোয়াট ইজ পত্র প্রেম গাইজ? নাদিম ফুঁসে উঠে বলল, ওই এই ইংরেজের বাচ্চারে চুপ করতে বল। ছোঁয়াইয়ার বাচ্চা, বেশি কথা বললে চর খাবি। যতটুকু বুঝবি ততটুকু মন দিয়া শোন, কথার মাঝে বাম হাত ঝুঁকাবি না। ছোঁয়া মুখ ফুলিয়ে বলল, আমার নাম ঠিক করে উচ্চারণ কর। আমার নাম ছুঁইয়া না, ছোঁয়া, সুন্দর নাম। নাদিম ধারালো গলায় বলল, ওরে তোরে চুপ করতে বলছি না? ছোঁয়া সুন্দর নাম, এই সুন্দরের কি বুঝিস তুই? তোর নামটা টোটালি খ্যাত। রঞ্জন ওদের থামিয়ে দিয়ে বলল, চুপ করতো তোরা, নমুকে বলতে দে। তাহলে শুরুটা কিভাবে? কলেজ সিনিয়র ছিল বা স্কুল সিনিয়র? নাদিম কথা কেড়ে নিয়ে বলল, বা পাশাপাশি বাড়ি, প্রতিবেশী ভাইয়া ছাইয়া? নম্রতা হেসে ফেলে বলল, ওসব কিছু না। অন্তু অধৈর্য হয়ে বলল, তাহলে দেখলি কেমনে? দেখিনি। নম্রতার বলা ছোট্ট শব্দটা কানে যেতেই চোখ বড় বড় করে তাকালো সবাই। শুধু নীরা স্বাভাবিক ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। রঞ্জন কিছুটা ধাতস্থ হয়ে বলল, দেখিসনি মানে? না দেখে প্রেম হয়? হলো তো, আমি কিছু বুঝতেছি না। দেখিসনি তাহলে চিঠি পেলে কিভাবে? কাহিনীটা কি স্পষ্ট করত? নম্রতা ধীরে ধীরে কাহিনী বর্ণনা করতে লাগলো। তাদের তৃতীয় চিঠি প্রাপ্তির ঘটনা পর্যন্ত শুনেই আতকে উঠল রঞ্জন। নাদিম চোখ কপালে তুলে বলল, এভাবেও প্রেম হয় নাকি? সত্যি ঘটেছে এমনটা? রঞ্জন ঘোর লাগা কণ্ঠে বলল, আমার বিশ্বাসই হচ্ছে না। তারপর কি হলো? ব্যাটার চতুর্থ চিঠি কবে পেলি হাতে? নম্রতা হালকা হেসে আকাশের দিকে তাকালো।
ব্যাগ থেকে ডায়েরিটা বের করে আঠায় লাগানো চতুর্থ চিঠির পৃষ্ঠাটা বের করল। বন্ধুদের দিকে এগিয়ে দিয়ে আবারও অতীতে ডুবল। নম্রতার হাতে যখন চতুর্থ চিঠিটা এলো তখন কলেজে গ্রীষ্মের ছুটি, বাসা থেকে বেরোনো একেবারে নিষেধ। টিউশনিগুলোতেও সাময়িক ছুটি জারি করেছেন স্যারেরা। বাইরে বের হওয়ার অজুহাতের ঘট ফাঁকা। নম্রতা দিন রাত ভূতের মতো পায়চারি করে আর ভাবে, কলেজগুলো এভাবে বন্ধ রাখার মানে কি? বছরে হাফ সময় যদি গ্রীষ্মের ছুটি থাকে তাহলে পড়াশোনাটা হবে কখন? না, সরকারি কলেজের এহেন দুর্দশা আর মেনে নেওয়া যাচ্ছে না। গভীর রাতে বাবাকে ডেকে তুলে বা নীরাকে ফোন দিয়ে উঠিয়ে গম্ভীর কণ্ঠের আলোচনা করে নম্রতা। এই যে এত টাকা দিয়ে টিউশনি করছি, লাভটা কি হচ্ছে? বছরের বেশিরভাগ সময় তো স্যারেরা গ্রীষ্মের ছুটি কাটিয়ে ফেলেছেন। গরম তো বাসায় বসে থাকলেও করবে, শ্বশুরবাড়ি বেড়াতে গেলেও করবে। গরম হাওয়া খাওয়ার জন্য অন্যের টাকা মেরে স্যারদের শ্বশুরবাড়ি বসে থাকার মানে কি? আমাদের বাপের টাকা কি নদীতে ভেসে এসেছে নাকি? আসেনি। তাহলে এত কিছু সহ্য করা কেন? টাকা দিয়ে যেহেতু পড়ছি, আমাদের উচিত প্রোটেস্ট করা, হ্যাঁ কি না? নীরা আর নম্রতার বাবা ঘুমে ঝিমুতে ঝিমুতে বললেন, হ্যাঁ অবশ্যই, লেটস প্রোটেস্ট। এভাবে প্রায় এক সপ্তাহ কাটিয়ে দেওয়ার পর ফট করেই একটা অজুহাত পেয়ে গেল নম্রতা। মাকে গিয়ে রঙিয়ে চঙিয়ে মিথ্যে বলে চলে গেল শাহবাগ। 2 তলার নির্দিষ্ট বইটির মাঝে কাঙ্ক্ষিত চিঠিটাও পেয়ে গেল। নম্রতা উত্তেজনায় ছটফট করে চেয়ারে গিয়ে বসল। গুটি গুটি অক্ষরে লেখা চিঠিটির দিকে তাকিয়ে দম বন্ধ হয়ে এলো। চিঠির এক জায়গায় চোখ দুটো আঠার মতো আটকে রইল। চিঠিতে লেখা, আপনার স্বপ্নটা খুব সুন্দর শ্যামলতা। আমার কাছে জ্যোৎস্না বিলাস, বৃষ্টি বিলাস বড্ড ছেলে মানুষই বলে মনে হয়, কারণহীন অকারণ বলে মনে হয়। কিন্তু আপনার বর্ণনা আর উৎসাহ দেখে কোনো এক জ্যোৎস্না রাতে ছাদে গিয়ে দাঁড়াতে ইচ্ছে করছে। কাকতালীয়ভাবে আমাদের ছাদের কিনারায় একটি বকুল গাছ আছে। বকুলের সাথে আরও কিছু ফুল গাছ আছে। সবই আমার ছোট বোন নির্জার লাগানো। বিস্ময়কর ব্যাপার হলো, সেই ফুলগুলোর ঘ্রাণ আমার ঘর পর্যন্ত এলেও কখনো খেয়াল করা হয়নি। আপনার চিঠি পড়ার পর খেয়াল করলাম। আর সম্বোধনের কথা বলছিলেন, সম্বোধন কি কখনো সম্পর্কের নামে হয় শ্যামলতা? আমার তো মনে হয় না। মানুষ মাত্রই তো আগন্তুক, জীবন পথে প্রত্যেকেই ক্লান্ত, অপরিচিত পথিক। তুমি, আমিও এর ব্যতিক্রম নই। বিশেষ দ্রষ্টব্য। আমি ভূতে ভয় করি না। যে জিনিসের অস্তিত্ব নেই তাতে ভয় কিসের? আর আপনি অত সূরা জানলে রাতের ছাদে আপনারই বা অত ভয় কিসের ম্যাডাম? নম্রতা চিঠিটা বেশ কয়েকবার পড়ল। তার লেখা তুমি শব্দটাই বুক জুড়ে খুশির জোয়ার বয়ে গেল। কেন জানি ওই তুমি শব্দটুকু নম্রতার ভীষণ ভালো লাগতে লাগলো। নম্রতার খুশি অবশ্য বেশিক্ষণ টিকল না। নম্রতার বলা মিথ্যা নিয়ে বাড়িতে বিরাট দুর্দশা লেগে গেল। নম্রতা মাকে চুপিসারে বলেছিল, নীরাকে দেখতে এসেছে মা। আমি ওর বেস্ট ফ্রেন্ড হয়ে যদি না যাই তাহলে ব্যাপারটা কেমন হয়ে যায় না? নম্রতার মা উৎসাহ নিয়ে জিজ্ঞেস করেছিল, ছেলে কি করে? নম্রতা ফট করে বলে ফেলেছিল, এই তো জেলা জাজ। নম্রতার বলা এই কথাটাই যেন কাল হলো। নম্রতার মায়ের মাথায় আকাশ ভেঙে পড়ল। নীরার বিয়ে হয়ে যাচ্ছে জেলা জজের সাথে। এত বড় খবর কি চুপিসারে রাখা যায়? নম্রতা বেরিয়ে যেতেই পাশের বিল্ডিংয়ে থাকা নীরার খালার কাছে কথা চালান করলেন নম্রতার মা। ভীষণ বিনয়ী আর আনন্দিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আপা, নীরার নাকি জেলা জজের সাথে বিয়ে হয়ে যাচ্ছে? মাশাআল্লাহ, শুনে ভীষণ ভালো লেগেছে। নম্রতার মায়ের কথায় নীরার খালার মাথাতেও আকাশ ভেঙে পড়ল। কিছুক্ষণের মধ্যেই তিলের মতো ছোট্ট ঘটনাটা তালের মতো বৃহৎ আকার ধারণ করল। নীরা আর নীরার মা ঘটনা শুনে হতভম্ব মুখে বসে রইলেন। নম্রতার মিথ্যেটা খুবই ভয়ানকভাবে ধরা পড়ে গেল। এইটুকু শুনে হু হা করে হেসে উঠল নম্রতার বন্ধুরা। রঞ্জন বলল, তুই তো সেই রকম বলদ ছিলি ছোটবেলায়, তারপর কি হয়েছিল? কেমন বাস খেয়েছিলি? চিঠি প্রেমের কাহিনী ফাঁস হয়ে গিয়েছিল নাকি তখন? নম্রতা হাসল। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, বলদ ছিলাম না, তবে এভাবে ধরা যে খেয়ে যাব চিন্তাও করিনি কখনো। অন্তু শার্টের কলার ঝাঁকিয়ে কলার ঠিক করল। ব্যস্ত হয়ে প্রশ্ন করল, তারপর কি হলো? এই বাসেই প্রেমিক পুরুষের 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল তোর? নম্রতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ধুর, তখন উদ্ধার হলে কি আজ এই অবস্থা হয় আমার? চরম বাস খাওয়ার পর কিছুদিন চুপচাপ ছিলাম, তবে আমাদের প্রেমটা মূলত সেখান থেকেই শুরু। প্রেম নয়, হয়তো বন্ধুত্বের শুরু। তখন থেকেই ধীরে ধীরে পাল্টে যায় আমাদের চিঠির ধরন। বাপরে, তো এত প্রেম হঠাৎ উবে গেল কিভাবে? নাদিম অবাক কণ্ঠে বলল, তুই সত্যি সত্যি এই চিঠিপত্রের সাথে প্রেম করে ফেললি? মানে সত্যি? ওই ব্যাটা যদি বুইড়া, টাক পড়া বা গাঞ্জাখর হতো তো? ব্যাটার নাম কি? নম্রতা দীর্ঘশ্বাস ফেলে বলল, জানি না। নীরা ব্যতীত বাকি সবাই চেঁচিয়ে উঠে বলল, জানিস না মানে? তুই এই ছেলের পর্যন্ত নাম জানিস না? তোকে আমরা এতটা বলদ ভাবিনি। তোর মতো বুদ্ধিমতী মেয়ে এমন বলদামো কেমনে করলো? নম্রতা নিরাশ চোখে নিজের পায়ের দিকে তাকালো। ক্লান্ত গলায় বলল, কখনো জিজ্ঞেস করা হয়নি। দুজনেরই কেউই প্রয়োজন বোধ করিনি। তবে কথায় কথায় একবার বলেছিল তাদের পরিবারের সবার নামের প্রথম অক্ষর নাকি এন দিয়ে শুরু।
অদ্ভুতভাবে একদম দাদার বাবা থেকে এন রীতি চলে আসছে তাদের। সে হিসেবে ওর নাম এন লেটার দিয়েই হওয়ার কথা। ছোঁয়া বোকা বোকা গলায় বলল, এন দিয়ে তো বাংলাদেশে অসংখ্য নাম আছে, কিভাবে বুঝবি কোনটা ওই লোকের নাম? আমাদের নাদিমের নামও তো এন দিয়ে। এই নাদিম, তুই কিছু করিসনি তো? নাদিম অত্যন্ত বিরক্ত দৃষ্টিতে তাকালো, ধমকে উঠে বলল, তোরে আল্লাহ মুখস্থ করার গুণ ছাড়া আর কিছুই দেয়নি। তোর আইকিউ -0 থেকেও কম। বালের কথা বলে অলওয়েজ। ছোঁয়া ফুঁসে উঠে কিছু বলবে তার আগে উত্তেজিত কণ্ঠে বলে উঠল রঞ্জন, ছেলে কই পড়তো জানিস? প্লিজ এবার এটা বলিস না যে ওই বেটা কই পড়াশোনা করতো সেটাও তুই জানিস না। নম্রতা অপরাধীর চোখে তাকিয়ে থেকে চোখ নামালো। রঞ্জন আতকে উঠে বলল, তার মানে তুই সত্যি জানিস না? নাদিম হাত উল্টে হতাশ কণ্ঠে বলল, ওই পোলায় যে পড়াশোনা করতো তারই বা কি গ্যারান্টি আছে? আমার তো মনে হচ্ছে ওইটা কোনো পোলাই না, মাইয়া মানুষ ফাইজলামি করছে। নম্রতা ব্যস্ত গলায় বলল, একদমই না। কোনো মেয়ে শুধু মজার ছলে গোটা 2.5 বছর নিয়ম করে চিঠি চালান করবে না। তাছাড়া চিঠিতে থাকা আমাদের অনুভূতিগুলো ছিল সত্য। তোদের বোঝাতে পারছি না, তোরা ঠিক বুঝবি না, কিন্তু আমি বুঝি। আপাতত সেই সময়টাতে সে আমাকে ভালোবাসতো, কখনো কখনো আমার থেকেও বেশি ভালোবাসতো। আর ও তখন স্টুডেন্টই ছিল, ঢাকারই কোনো ভার্সিটিতে পড়তো তখন। অন্তু ভ্রু উঁচিয়ে বলল, তুই কি করে জানলি? আন্দাজি। নম্রতা অন্তুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আন্দাজি তো নয়, বিশ্বাসে। নম্রতার বিশ্বাস চিঠিতে লেখা একটা কথাও সে মিথ্যে লিখেনি। সে মিথ্যে বলতে জানে না। তখন বর্ষার মাঝামাঝি। নম্রতাদের চিঠি দেওয়া নেওয়ার বিষয়টি তখন সপ্তাহে গড়িয়েছে, কখনো বা সপ্তাহে 2টো। শ্যামলতা ও সে এর মাঝে তখন প্রেম না চললেও চলছিল প্রগাঢ় বন্ধুত্ব। সম্বোধনের আপনি লেখা জায়গাটাতে তখন তুমিময় রাজত্ব। নম্রতার মাত্রই প্রি টেস্ট পরীক্ষা শেষ হয়েছে। বর্ষার ঝুম বৃষ্টিতে বাইরে যাওয়া বারণ। নম্রতারা তখন তাদের ধানমন্ডির নতুন বাড়িতে থাকে। শাহবাগ থেকে ধানমন্ডির দূরত্ব খুব বেশি না হলেও এই বৃষ্টি বর্ষাকালে অযথা জল কাদা এক করার কোনো কারণ নেই। অন্তত মায়ের চোখে তো নেই। সেই সময়টুকু ঘরে বসে পরীক্ষার শীট মুখস্থ করে গলা ছেড়ে গান গেয়ে পুরনো চিঠিগুলো পড়ে আর নিরন্তর ঝরে পড়া বৃষ্টি কন্যাদের নৃত্য দেখেই কেটে যায় নম্রতার। প্রিটেস্ট পরীক্ষার পর 1 সপ্তাহ জ্বর, আর 1 সপ্তাহ মায়ের কড়া ইনস্ট্রাকশনের কারণে শাহবাগে যাওয়া হয়ে উঠল না নম্রতার। তাদের উত্তাল চিঠি আদান প্রদানে ভাটা পড়ল। প্রায় 2 সপ্তাহ পর কলেজ আর টিউশনিতে যাওয়ার অনুমতি পেয়েই শাহবাগে ছুটে গেল নম্রতা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেদিন ছিল শনিবার, গ্রন্থাগারে ছুটির দিন। নম্রতার আর চিঠি পাওয়া হলো না। মন খারাপ নম্রতা মাঝরাতে উঠে চিঠি লিখতে বসল। শোনো, আজ আমার মনটা খুব খারাপ, এত কাঁদতে ইচ্ছে করছে কি বলবো। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, আমার মন খারাপের নির্দিষ্ট কোনো কারণ নেই। ভীষণ অগোছালো চিন্তা আজ মাথা জুড়ে। মানুষের বোধহয় বেঁচে থাকার জন্য সত্যি একটা ভালোবাসার মানুষ প্রয়োজন, তাই না? যে মানুষটি শুধু আমার হবে, যাকে হারিয়ে ফেলার ভয় তারা করবে না। পৃথিবীর যে কোনো কোনায় যে কোনো পরিস্থিতিতে থেকেও জানবো আমার একজন মানুষ আছে, আমারই থাকবে। আমার কিশোরী মনটা যখন ভয়ানক মেঘে ঢেকে যাবে, তখন আমি জানবো এই মেঘগুলোর আড়ালে আমার নিজস্ব এক সূর্য আছে, নিজস্ব এক পুরুষ আছে। তাহলে আর কষ্ট করে পড়াশোনা করা লাগতো না। প্রিটেস্ট পরীক্ষাটা যা খারাপ হয়েছে, টেস্ট দিতে দেবে বলে মনে হচ্ছে না। এই দুঃখ কষ্টময় জীবন দিয়ে কি হবে বলতো? বাবা মা তো বিয়ের কথাও ভাবছে না। দূর, কিচ্ছু ভালো লাগছে না। বিশেষ দ্রষ্টব্য, এতদিন পর চিঠি পেলে এই দিনগুলোতে মনে পড়েছিল আমায়। ইতি শ্যামলতা। এবারে চিঠির জবাবটা 2 দিনের মাথাতে হাতে পেয়ে গেল নম্রতা। প্রথম দফায় বিস্মিত হলেও পর মুহূর্তে খুশিতে ঝুমঝুম করে উঠল। মনে মনে ভেবে নিল সে মানুষটি হয়তো তাকেই ভাবছিল, তার চিঠির জন্য ছটফট করছিল। নয়তো এত তাড়াতাড়ি চিঠি পাওয়ার ভাগ্য কি নম্রতার হতো? নম্রতা চিঠি নিয়ে ফিরে গেল বাসায়। পুরোটা সময় অদ্ভুত এক উত্তেজনা চেপে থাকলো বুক জুড়ে। না জানি কি আছে চিঠিতে, কি লিখেছে ওই অদ্ভুত লোকটি। নম্রতা বাড়ি ফিরে নিজের ঘরে দরজা দিয়ে চিঠি খুলল। সাথে সাথে চোখের সামনে ভেসে উঠল গুটি গুটি অক্ষরে লেখা আনন্দময় শব্দগুচ্ছগুলো। চিঠির অদ্ভুত সুন্দর শব্দগুলো মিলেমিশে তৈরি হয়ে গেল কাল্পনিক এক পুরুষালী মুখমণ্ডল। গম্ভীর মুখভঙ্গিতে ধীরে ধীরে কথা বলছে সে। কথার মাঝে হাসছে, সে সাথে হাসছে তার সুন্দর 2টো চোখ। শ্যামলতা, তুমি এত পরাচর কেন বলতো? তোমার লাস্ট চিঠিটা পড়ে কত হেসেছি, কোনো ধারণা আছে তোমার? প্রথম দফায় ভাবলাম বাচ্চা মেয়েটার এত কষ্ট দূর করতে একটা নিজস্ব পুরুষ মানুষ কিনে দেওয়া যেতেই পারে, কিন্তু শেষটা পড়ে তো আমি হতভম্ব। ম্যাডাম যে পরীক্ষার ভয়ে পুরুষ মানুষ চাইছে, সে তো আমার কল্পনার বাইরে ছিল। তবে আমি কিন্তু পড়াশোনা ফাঁকে একদম পছন্দ করি না। আমি নিজেও ভীষণ পড়াকু, তাই চাই আশেপাশের মানুষগুলো ভীষণ পড়াকু হোক। আমার ইচ্ছে কি জানো? আমার ইচ্ছে আমার বিশ্ববিদ্যালয়ে টিচার হিসেবে জয়েন দেওয়া। আমার বাবার ইচ্ছেটাও ছিল তাই, কিন্তু টাকা পয়সার অভাবে বাবার ইচ্ছেটা আর পূরণ হয়ে ওঠেনি। ভাইয়াও বাবার স্বপ্নটাকে তেমন একটা গুরুত্ব দেয়নি।
তাই টিচিং প্রফেশনের দিকে না ঝুঁকে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে। এখন আমি আর নিদ্রাই বাবার একমাত্র ভরসা। নিদ্রা কিন্তু তোমার মতোই পরাচর, পড়াশোনা নাকি তার মাথার উপর দিয়ে যায়। আমাকে বলে আমি নাকি রসকসবিহীন রোবট মানুষ, যার ভেতর শুধু একটাই সফটওয়্যার, পড়ো পড়ো এবং পড়ো। কিন্তু তোমার কাছে সে ব্যাপারটা ভিন্ন। আমার পৃথিবীতে হাতে গোনা মানুষদের মাঝে তুমি একজন, যে আমার বাইরেরটা নয়, ভেতরটা জানো। মস্তিষ্কের বাইরেও আমার যে একটা মন আছে, তা তোমার সাথে কথা না হলে হয়তো ঠিকঠাক প্রকাশ পেত না শ্যামলতা। এই যে তুমি পড়াশোনায় তালবাহানা করো, আমার কি মনে হয় জানো? মনে হয় তোমার সাথে এমনটাই মানায়, তোমাকে ঠিক এমনটাই হওয়া উচিত। তোমার প্রাণবন্ততার সাথে তো এমনটাই সাজে। তাই বলে পড়াশোনায় অবহেলা কিন্তু ঠিক নয়। মেয়েদের তো আরও নয়। তোমার না দেশ ঘুরে বেড়ানোর শখ, পড়াশোনা না করলে সেই দেশ ঘোরাটা কি আদৌ হয়ে উঠবে? তোমার সে নিজস্ব পুরুষ মানুষ যে তোমায় সেই স্বাধীনতাটুকু দিবেই দিবে, তারই বা কি গ্যারান্টি আছে? তাছাড়া নিজেকে শিক্ষিত, মার্জিত, আত্মবিশ্বাসী আর স্বাবলম্বী ভাবলেও তো অন্যরকম অনুভূতি হওয়ার কথা। আমার তো হয়। তোমার স্বাবলম্বী হতে ইচ্ছে করে না? কোনো এক ঘরের কোনায় সংসারে জাতাকলে পিষ্ট হয়ে থাকা শ্যামলতাকে ভাবলেই তো দম বন্ধ লাগে। তোমার লাগে না? বিশেষ দ্রষ্টব্য। তোমার মনে পড়েছে কিনা জানি না, তবে বেশ কিছুদিন যাবৎ হঠাৎই আমার ঘরে বেলিফুলের সুবাস আসা বন্ধ হয়ে গিয়েছিল। আজ আবার এসেছে। বেলিফুলেরা হয়তো জেনে গিয়েছে আজ আমার খুশি হওয়ার দিন। সেই দম বন্ধ করা শেষ লাইনগুলো পড়ে বিস্ময়ে আনন্দে কেঁদে ফেলল নম্রতা। আর সেদিন থেকেই পড়াশোনার প্রতি আলাদা দৃষ্টি তৈরি হলো তার। মাথায় খেলে গেল একটাই কথা, সত্যিই তো পড়াশোনা করে স্বাবলম্বী না হলে কি করে চলবে তার এত এত স্বপ্নগুলোকে পাখা দিতে ঠিকঠাক পড়াশোনা করা তো চাই। তাছাড়া তার সে যে পড়তে ভালোবাসে, সে এর ভালোবাসার জিনিসে নম্রতার এত উদাসীনতা মানায়? কখনো না। বাপরে, এদিক বিবেচনা করলে ওই বেটাকে একটা ধন্যবাদ দেওয়াই যেতে পারে। এক চিঠিতে তোকে ঢাবির স্টুডেন্ট বানিয়ে ছেড়ে দিল। এটা একটা কাজের কাজ হয়েছে। বেটা হিপনোটিজম ভালো পারে। গুড। অন্তরের কথায় ঘোর কাটল নম্রতার। দীর্ঘশ্বাস ফেলে হাসার চেষ্টা করল। রঞ্জন হাতে থাকা কাগজের টুকরো দিয়ে বাতাস করতে করতে বলল, বেটা বলল সে ভার্সিটির টিচার হতে চায়, আর তুই মেনে নিলি? মিথ্যাও তো বলতে পারে না? নাদিম চিন্তিত কণ্ঠে বলল, পোলায় সত্যি বললেও এত অল্প ইনফরমেশনে কাউকে খুঁজে পাওয়া মুশকিল। পাবলিকে পড়তো নাকি প্রাইভেটে পড়তো সেটাও তো জানিস না। ঢাকাতেই তো কতগুলো ইউনিভার্সিটি। নম্রতা অবাক হয়ে বলল, মানে কি? তোরা কি ওকে খোঁজার পরিকল্পনা করছিস নাকি? নাদিম স্বাভাবিক কণ্ঠে বলল, তো খুঁজবো না? বেটা আমগো দুস্তরে ছ্যাঁকা দিয়া বেকা বানায় দিয়া গেল, আর আমরা চুপ থাকবো? আপাতত 10-12টা ঘুষি তার প্রাপ্য। নমু, তুই তাকে খোঁজার চেষ্টা করিসনি কখনো? কিভাবে খুঁজবো, কোথায় খুঁজবো বুঝতেই পারিনি। নামটাও তো জানি না। আচ্ছা ওসব বাদ, বাকি গল্পটুকু বল। প্রেমের শুরুটা? নম্রতা কিছু বলবে তার আগে উঠে দাঁড়ালো ছোঁয়া। তাড়াহুড়ো করে বলল, আম্মা আমাকে 9টার মধ্যে বাসায় থাকতে বলেছিল। এখন অলরেডি 9:20 বাজে। আই হ্যাভ টু গো। নাদিম খেকিয়ে বলে উঠল, তো জানা তোরে এনে বসে থাকতে বলছে কেডা? সবসময় আজের আলাব্বা। ছোঁয়া তেজ দেখিয়ে বলল, খবরদার বাকিটা উচ্চারণ করবি না। আর ক্যাডায় মানে কি? ভাষার কি ছিড়ি? তোর গার্লফ্রেন্ড তোকে সহ্য করে কিভাবে বুঝি না আমি। থার্ড ক্লাস কথাবার্তা। নাদিম গো নিয়ে বলল, আল্লাহ দিলে মুখটা আমার পার্সোনাল। আমার মুখ দিয়া আমার যেমনে মন চায় তেমনে কথা কমু। তোর বাপের কি শালা ইংরেজ কোথাকার। ছোঁয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। রঞ্জন শার্টটা টেনে টেনে ঠিক করে উঠে দাঁড়ালো। নম্রতাদের বন্ধু মহলে রঞ্জন সব থেকে সুদর্শন পুরুষ। গৌরবর্ণ সুঠাম দেহ, মাথা ভর্তি কোকড়ানো চুল, খাড়া নাকের নিচে পাতলা কালচে ঠোঁট, মুখ ভর্তি ছোট ছোট দাড়ির মেলা। সনাতন ধর্মাবলম্বী রঞ্জনের সবচেয়ে সুন্দর দেখতে ওর চোখ। রঞ্জন ছাড়া গলায় বলল, চল তোরে রিক্সা করে দিই। একা যেতে পারবি নাকি আমরা কেউ যাবো সাথে? ছোঁয়া দীর্ঘশ্বাস ফেলে বলল, পারবো। তুই সাথে গেলেই বরং অস্বস্তি ফিল করব। মেয়েদের চোখে তো তুই মানুষ না, মিষ্টির দোকান। হা করে তাকিয়ে থাকে, বিরক্তিকর। রঞ্জন হাসল, আবারও বসে পড়ল, বলল, তাহলে একাই যা, এখান থেকে রিক্সা নে। অন্তু দেখতো রিক্সা আছে নাকি আশেপাশে। ছোঁয়া রাস্তার দিকে পা বাড়িয়েও আবার ফিরে এলো। ব্যস্ত গলায় বলল, আরে তোদের তো একটা ইম্পর্টেন্ট কথাই বলা হয়নি। মাম্মা তাদের বুটিক হাউস থেকে ট্যুরের প্ল্যান করেছে। দে আর গোয়িং টু কক্সবাজার। তোরা কি যেতে চাস? হোটেল রেন্ট আর যাতায়াত খরচ ফ্রি। নাদিম ভ্রু কুচকে বলল, সারাদিন মাম্মা মাম্মা করস কেন বাল? বাঙালিরা তুই খাঁটি বাঙালিদের মতো ম্যা ম্যা করতে শুনছিস? খুব তো ভাষা নিয়ে হাদিস মারো, আবার ম্যা ম্যা করো। আমার সামনে ম্যামে করতে এলে চট দিয়ে দাঁত ফেলে দিব। বাঙালি মাইয়া তুই, মায়েরে আম্মা ডাকবি, অল্টারনেটিভ হিসেবে মা ডাকবি। ম্যা আবার কি? আর আমরা কোনো ম্যায়ের সাথে পিকনিকে যাব না, ভাগ তুই। ছোঁয়া ফুঁসে উঠল। রঞ্জন শান্ত গলায় বলল, না রে ছোঁয়া,
আন্টি আঙ্কেলের সাথে পিকনিকে জয়েন করাটা কেমন দেখায় না? ওদের সাথে থাকলে এনজয় করতে পারবো না ঠিকঠাক। গার্ডিয়ানরা সুযোগ পেলেই তো 1-2 এর বাচ্চাদের মতো ট্রিট করে। কি লাভ শুধু শুধু সময় নষ্ট করে? কিন্তু আব্বু আর মাম্মা কেউই তো যাচ্ছে না আমাদের সাথে। আমি শুধু আমাদের কথা বলেছি। আমরা 6 জন। অন্তুর চোখ দুটো উত্তেজনায় ধক করে উঠল। উৎসাহ নিয়ে বলল, মানে ওনারা যাবে না কেন? মামাদের প্ল্যানটা লাস্ট মোমেন্টে এসে ওয়াক করেনি। হোটেল গাড়ি সব বুক করা হয়ে গিয়েছে, আগামীকালেরই প্ল্যান। কিন্তু আজ হঠাৎ একটা কাজ পড়ে গিয়েছে, বুকিং ক্যান্সেলও করা যাচ্ছে না। আর করলেও মাম্মা আমার এবং আমার বন্ধুদের জন্য অফারটা ছেড়ে দিচ্ছেন। তোরা রাজি? নাদিম, অন্তু, রঞ্জন চেঁচিয়ে উঠে বলল, অবভিয়াসলি। নীরা বিরস মুখে বলল, বাসায় শুনলে কেলাবে, সম্ভব না, তোরা যা। নম্রতা সায় দিয়ে বলল, আমার বাসাতেও মানবে না বোধ হয়। কতদিনের ট্রিপ? 3 দিন। অন্তু মুখ ভার করে বলল, এটা কোনো কথা? গেলে 6 জনই যাব, নয়তো একজনও না। রঞ্জন কুটিল হেসে বলল, সবাই যাচ্ছি, কাল সকাল সকাল 7টায় দেখা হচ্ছে। এখন সবাই হলে গিয়ে ঘুমা। নীরা আতকে উঠে বলল, আম্মু আমায় মেরে ফেলবে, তোরা যা প্লিজ, আমি যাব না। নম্রতা বিড়বিড় করে বলল, আমারও মন ভালো নেই, আর আব্বু বোধ হয় মানবে না। নাদিম গিটার হাতে উঠে দাঁড়িয়ে বলল, ধরো বাসায় জানালে তো কাহিনী করবে, জানাবি না ব্যাস। নীরা এবং নম্রতা চোখ বড় বড় করে বলল, কি বলছিস? রঞ্জন তুলি বাজিয়ে বলল, সুন্দর আইডিয়া। তোদের বাপমা তো আর হলে এসে খোঁজ নিবে না, ফোনই করবে, আর ফোন তো তোদের কাছে থাকবে। 3 দিনেরই ব্যাপার, বাকিটা আমরা সামলে নিব, রিল্যাক্স। নীরা ভীত চোখে তাকালো। নাদিম নীরার মাথায় চাটি মেরে বলল, ভয় পাস না ভতি, ডরবাদুরা কোথাকার, আমরা তো আছি, সামলাই নিব, কিন্তু তোকে ছাড়া যেতাম না। নম্রতা দীর্ঘশ্বাস ফেলে রাজি হলো। ওদের দুজনের জন্য সবার আনন্দ নষ্ট করার কোনো মানে নেই। তাছাড়া এই ইট পাথরের শহর থেকে দূরে গিয়ে কষ্টের ভার যদি একটু লাঘব হয় তাহলে ক্ষতি কি? আলোচনা শেষে রঞ্জু আর নাদিম নম্রতা নীরাকে হলে পৌঁছে দেওয়ার জন্য রওনা হলো। অন্তু ক্যাম্পাসের বাইরে থাকে বিধায় ছোঁয়াকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ল অন্তুর ঘাড়ে। বন্ধুদের চেষ্টায় ক্ষণিকের জন্য অপরিচিত সেকে ভুলে গেল নম্রতা। কিছুক্ষণের জন্য বুক ভরে শ্বাস নিল, নতুন করে ভাবার চেষ্টা করল, কিন্তু নিয়তি কি আদৌ তাই চায়? শহরে ভোর নেমেছে, প্রায় 2 ঘন্টা হলো। ঘড়িতে 7টা কি 8টা বাজে। খানিক বাদে গ্রীষ্মের সোনালী রোদে ঝলমল করে উঠবে জনাকীর্ণ ঢাকা শহরের গা। ধানমন্ডির 6 নম্বর রোডে সাদা রঙের বিশাল বিল্ডিং এর পার্কিং এ দাঁড়িয়ে আছে নম্রতার বন্ধুরা। তাদের সামনে কালো রঙের চমৎকার এক প্রাইভেট কার। সাদা একটা ন্যাকড়া দিয়ে নিরন্তর গাড়িটির গা মুছে চলেছেন একজন ড্রাইভার। বিরসমুখী ড্রাইভারের গায়ে ঝকঝকে সাদা ইউনিফর্ম। চিমসে যাওয়া গাল দুটো লেগে আছে গালের 2 পাশের চ্যাপ্টা হাড়ে। থ্যাবড়ানো নাকে 1000 টন বিরক্তি। ছোট ছোট চোখে মাত্রাতিরিক্ত প্রভুভক্তি। রঞ্জনের গায়ে কালো রঙের পোলো শার্ট, পরনে অফ হোয়াইট জিন্স, পায়ে ব্ল্যাক কেটস, পুরু ভ্রুজেরা কঞ্চিত। শালা, এই অন্তু মরছেটা কই? খোঁজখবর নাই কেন? নাদিম গিটারে সুর তোলার চেষ্টা করছিল। গায়ে পরা নীল কালো চেক শার্টটির উপরের বোতাম দুটো খোলা, ঘন চুলের এক গাছি পড়ে আছে কপালে, কাগজের মতো সাদা মুখে বিরক্তির ছাপ। রঞ্জনের কথায় কপালের চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে গেটের দিকে তাকালো নাদিম। নম্রতার ট্রলি ব্যাগের ওপর গালে হাত দিয়ে বসেছিল, ফু দিয়ে নিজের কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিতে দিতে আকাশ পাতাল ভাবছিল। ঠিক এমন সময় গেট পেরিয়ে ভেতরে এলো অন্তু। কালো গায়ে ঝকঝকে সাদা রঙের টি শার্ট, পরনে ছাই রঙের ঢিলাঢালা 3/4 প্যান্ট, পিঠে টুরিস্ট ব্যাগ, চোখগুলো খাড়া করে পেছন দিকে আঁচড়ানো, পেটানো প্রশস্ত বুকের ছেলেটি ঘেমে অস্থির। পার্কিংয়ে বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো অন্তু। রাগান্বিত বন্ধুরা কিছু বলার আগেই ভুবন ভুলানো হাসি হাসল। গায়ের রং কালো হলেও নিজের হাসিটা যে মারাত্মক সুন্দর সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন অন্তু। শুধুমাত্র এই মায়াভরা ইনোসেন্ট হাসিটার জন্যই অসংখ্যবার অঙ্ক স্যারের ভয়ানক মার থেকে বেঁচে গিয়েছে সে হাসলে আশেপাশে মেয়েরা যে বারবার ঘুরে তাকায় তা একটু বয়স হতেই নিজ জ্ঞানে বুঝে নিয়েছে অন্তু। কিন্তু হায় নিয়তি, একমাত্র নীরাকেই এই হাসির মায়ায় কাবু করতে পারল না সে। রঞ্জন দাঁতে দাঁত চেপে বলল, শালা, এতক্ষণ লাগে আসতে? আমরা হল থেকে চলে এলাম আর তুমি ধানমন্ডিতে থাকা সত্ত্বেও ঠিক টাইমে পৌঁছাতে পারো না। খারাপ কথা মুখে আসছিল একখান। অন্তু বিগলিতে হেসে বলল, আরে বাসে একটু ঝামেলা হয়েছিল, আব্বাই হঠাৎ বাজারে পাঠিয়েছিল। কথাটা বলে এদিক ওদিক তাকালো অন্তু। নম্রতার দিকে তাকিয়ে প্রশ্ন ছিল, কিরে আরগুলা কই? নম্রতা সরু চোখে তাকালো, ভ্রু বাঁকিয়ে বলল, আরগুলা নাকি নীরা? রঞ্জন হাসল। নাদিম গিটারে রোমান্টিক টিউন দেওয়ার চেষ্টা করলো। অন্তু মাথা চুলকে গরম চোখে তাকালো, কপট রাগ নিয়ে বলল, খোঁচা মারস কেন হারামি? খালি নীরার কথা জিজ্ঞেস করবো কেন? ছোঁয়াও তো নাই, রওনা দিবি কখন?
অন্তুর প্রশ্নের মাঝেই সিঁড়ি বেয়ে নেমে এলো ছোঁয়া আর নীরা। তাদের পেছনেই ছোঁয়ার বাবা মা প্রফেসর সালাম হক এবং স্মৃতি হক। ছোঁয়ার বাবা মায়ের উপস্থিতিতে বন্ধু মহলের প্রশ্ন উত্তর পর্বে ভাটা পড়ল। সবাই হঠাৎ করে নিশ্চুপ হয়ে গেল। প্রফেসর সালাম হক ছেলে মেয়েদের সাথে কুশলাদি বিনিময় করে ড্রাইভারকে বিস্তর বোঝালেন। কিভাবে সাবধানে তাদের কক্সবাজার পর্যন্ত পৌঁছে দিবেন তার বিস্তর উপদেশ দিলেন। স্মৃতি হক আর সালাম হকের খবরদারিতে ছোঁয়া ব্যতীত বাকি 5 জনেরই ভ্রু কুঁচকে এলো। নাদিম মুখ কাঁচুমাচু করে নিচু গলায় বলল, মামা, মনে তো হইতেছে আমরা কেজি স্কুলে পড়ি। প্রথম স্কুল কি জিনিস দেখতে যাইতাছি। পাল, এত ঢঙ্গের মানে কি? রঞ্জন উত্তর দিল না। অন্তু মৃদু গলা খাকারি দিয়ে চুপ করে রইল। বাবা মায়ের মাধ্যমে ছোঁয়ার সময় নিয়ে বাবা মায়ের থেকে বিদায় নিয়ে নিল। বন্ধুরা কুচকানো ভ্রু আর একরাশ অনিশ্চয়তা নিয়ে গাড়িতে উঠল। গাড়ি যখন ধানমন্ডি ছেড়ে নারায়ণগঞ্জের রাস্তায় ছুটল, তখন সূর্যের যৌবনে অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারী। প্রায় আধ ঘন্টা চলার পর থমথমে গলায় আদেশ করল রঞ্জন, মামা, গাড়ি ঘুরাও, আমরা কেরানীগঞ্জ যাব, পুরাতন ঢাকা। রঞ্জনের কথায় চরকির মতো ঘুরে এসে তার মুখের ওপর স্থির হলো 5 জোড়া চোখ। বিস্মিত ড্যাবড্যাবে চোখগুলোর দিকে তাকিয়ে চোখ টিপল রঞ্জন। কে কি বুঝল জানা নেই। নাদিম জোরের সাথে বলল, হ্যাঁ মামা, গাড়ি ঘুরাও, কেরানীগঞ্জের রোড ধরো, পুরাতন ঢাকায় যাবো। ওদের কথায় ড্রাইভার অগ্নি দৃষ্টিতে তাকালো। তার চোখ মুখে দেখে মনে হচ্ছে সে মহাপাপীদের সাথে বসবাস করছে। এই পাপীদের সাথে বসে থেকে সে প্রচন্ড কুণ্ঠিত, লজ্জিত এবং রাগান্বিত। রঞ্জন আবারও বলল, কি হলো মামা, গাড়ি ঘুরাতে বললাম না? ড্রাইভার ডাঁট হয়ে বসে রইল, চোখ দুটো সামনের দিকে নিবদ্ধ। কিছুক্ষণ সময় নিয়ে থমথমে কণ্ঠে বলল, ম্যাডাম কইছে ডাইরেক্ট কক্সবাজার যাবা, হেতে হুতে অযথা থামাইবা না। আমিও থামাইতাম না, সিধা কক্সবাজার যাইয়াম। গাড়ি ঘুরামু কেন? ম্যাডাম তো কেরানীগঞ্জ যাইতে কয় নাই। অন্তু রঞ্জন একে অপরের দিকে তাকালো। দুজনের ভ্রুই কুঞ্চিত। নাদিম তিক্ত মুখে বলল, একটু জোরে চালান মিয়া, এমনে ভ্যান গাড়ির মতো চালাইতেছেন কেন? আর একটা ফার্স্ট ক্লাস গান দেন। এইভাবে কেউ ট্যুরে যায়? গাড়ি ঠিক গতিতে চলতেছে। ম্যাডাম কইছে গাড়ির গতি 30-এর উপরে না নিতে, আর গান দেওয়ান যাইতো না। ম্যাডাম কইছে গানে ফোকাস নষ্ট হয়, ফোকাস নষ্ট করুন যাইতো না। বিরক্তিতে কুকড়ে উঠল নাদিম, বিড়বিড় করে বলল, বাল যাইতো না, অসহ্য। অন্তু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, পুরাতন ঢাকায় আমাদের এক বন্ধু আছে, সাথে যাবে। ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপর কক্সবাজার যাব, গাড়ি ঘুরান। ছোঁয়া কিছু বলবে তার আগে চোখ রাঙালো নাদিম, যার অর্থ কথা কবি তো চড়ায় দাঁত ফেলাই দিব। ড্রাইভার লাফিয়ে উঠে বলল, ম্যাডাম তো কইছিল 6 জন যাইব, আপনারা কারে নিতে চাইতেছেন? আপনাকেও হাব ভাব সুবিধার লাগে না তো? আমি ম্যাডামের অনুমতি ছাড়া কোনোখানে যাইতাম না। রাগে রঞ্জনের ফর্সা গাল দুটোতে লাল রঙের আভা ফুটে উঠল। ছোঁয়া ড্রাইভারের পাশে বসেছিল, পেছনে নম্রতা, নীরা আর রঞ্জন। একদম পেছনের দিকটায় অন্তু আর নাদিম। রঞ্জন নম্রতার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, কেমন মুডে আছিস নমু? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো, চোখ দুটো ছোট ছোট করে বলল, মানে অ্যাডভেঞ্চার মুড, এনি টাইম। নম্রতা হাসল। রঞ্জন বাম চোখটা টিপে দিয়ে হাসল। নীরাকে ইশারা করে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3। নম্রতা সেই কথাটাই নীরার কানে পৌঁছালো। হালকা গলা খাকারি দিয়ে নিচু গলায় বলল, গ্যাঞ্জাম নাম্বার 3 হবে? নীরা চোখ ঘুরিয়ে তাকালো। কোনো প্রশ্ন না করেই দুনিয়ার অন্ধকার করে চেঁচিয়ে উঠল। নম্রতা অস্থির গলায় বলল, নীরু, কি হয়েছে? এমন করছিস কেন? নীরা দম বন্ধ গলায় বলল, বমি পাচ্ছে। গাড়ি থামাও, নিঃশ্বাস আটকে আছে আমার। ওয়াক। ড্রাইভার চোখ বড় বড় করে নীরার দিকে তাকালো। নীরার চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম, কপালের আশেপাশে ঘাম। কি বিভৎস দৃশ্য! মেয়েটা মরে টরে যাবে না তো? নাদিম খেকিয়ে উঠে বলল, ওই মিয়া, থামাতে বলতেছে না, শুনো না? মাইয়ার কিছু হইলে তোমারে খাইছি। ড্রাইভার কয়েক সেকেন্ড দ্বিধাদ্বন্দ্বে থেকে গাড়ি থামালো। নম্রতা ছোঁয়ার পায়ে পর দুটো চর বসিয়ে বলল, তোর ড্রাইভারকে বল একটা মেডিসিনের দোকান থেকে দুটো। এটুকু বলে থেমে গেল নম্রতা। অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। অন্তু ফট করে বলল, দুটো নাপা এক্সট্রা ট্যাবলেট আনতে বল। নম্রতা সাই দিয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা আনতে বল। পরক্ষণেই অবাক হয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা? বন্ধুদের কার্যকলাপ দেখে চোয়াল ঝুলে পড়ার অবস্থা ছোঁয়ার। কিছুটা ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ, নাপা এক্সট্রা। নাপা এক্সট্রা দিয়ে এটুকু বলতে আবারও আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বমির ভঙ্গিমা করল নীরা। ছোঁয়া আতকে উঠল, মাথার চিন্তা শক্তি গুলিয়ে গেল। অন্তু ধমক দিয়ে বলল, ওই তবদা, তোর ড্রাইভারকে ট্যাবলেট আনতে বলবি নাকি থাবড়া খাবি? নীরুর কিছু হলে তোর দোষ। ছোঁয়া থতমত খেয়ে ড্রাইভারকে মেডিসিন কিনতে পাঠালো। ড্রাইভার একরাশ দ্বিধা আর বিরক্তি নিয়ে মেডিসিনের দোকান খুঁজতে লাগলো। নাদিম এতক্ষণ চিন্তিত মুখে ম্যাগাজিন নিয়ে নীরার চোখে মুখে হাওয়া দিচ্ছিল। ড্রাইভার নেমে যেতেই থেমে গেল তার হাত। গাড়ির জানালা দিয়ে বাইরে দেখলো, তারপর ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে গেল গাড়ি থেকে। তার সাথে সাথে নেমে দাঁড়ালো অন্তু এবং রঞ্জন। অসুস্থ নীরাও চোখের পলকে সুস্থ সবল হয়ে উঠল। এক মুহূর্ত নষ্ট না করে বেরিয়ে গেল গাড়ি থেকে। ছোঁয়া হতভম্ব হয়ে তাকিয়ে থেকে প্রশ্ন করল, কি করছিস তোরা? কোথায় যাচ্ছিস? গাড়ি থেকে নামছিস কেন?
নীরা, তুই না অসুস্থ? সবাই উল্টো পথে দৌড় লাগাতে বলল। গ্যাঞ্জাম নাম্বার 3, বলদ। এখনো বুঝিস নাই? ছোঁয়া দিশেহারা কণ্ঠে বলল, কিন্তু কেন? নীরা উঁচু গলায় বলল, জানি না, আসলে আয়, নত তবদার মতো বসে থাক। বন্ধুদের থেকে জুৎসই উত্তর না পেয়ে ব্যাগ কাঁধে নিয়েও নিজেও দৌড় লাগালো ছোঁয়া। বন্ধুদের হাবভাব বুঝতে না পেরে মাথা ফনফন করছে তার। আশ্চর্য, কি করতে চাইছে ওরা? ওরা কি ট্যুরে যাবে না? না গেলে বললেই হয়, এত নাটক কেন? কিছু দূর আসার পর বাস ধরল ওরা। জনাকীর্ণ বাসে দাঁড়াবার মতো জায়গা নেই। বাসে কোনো রকম ঠেলে ঠুলেই দাঁড়িয়ে পড়ল 6 জন। এই কোণঠাসা বাসে ছোঁয়ার অবস্থা কাহিল। ঢাকার লোকাল বাসগুলোতে ওঠার অভ্যাস তার নেই বললেই চলে। রঞ্জন বাসের দরজায় ঝুলে রইল। ওদের 3 জনকে ঘিরে দাঁড়ালো অন্তু আর নাদিম। কিছুক্ষণের মাঝেই আড্ডায় মজে উঠল 5 জন। এক পর্যায়ে গিয়ে পেছন থেকে মধ্যবয়স্ক এক ভদ্রলোক বাজেভাবে স্পর্শ করল ছোঁয়ার স্পর্শকাতর স্থানে। ছোঁয়া অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। নাদিমের দিকে কিছুটা সরে আসার চেষ্টা করল, কিন্তু নম্রতাকে ইশারা করতেই ছোঁয়ার জায়গায় গিয়ে দাঁড়ালো নম্রতা। বাসে ঝাঁকি লাগতে পেছনের দিকে হেলে পড়ে দানবীয়ভাবে লোকটির পা মারিয়ে দিল নম্রতা। পেন্সিল হিলের ভয়ানক আঘাতে আর্তনাদ করে উঠল লোকটি। দাঁত মুখ খিচিয়ে কিছু বলবে তার আগে অন্তু বলল, আহা চাচা, বাসে উঠলে একটু একটু ধাক্কা তো খেতেই হয়, অমন চেঁচামেচি করলে তো চলে না। কিছুক্ষণ পর আবারও একই কাজ করল নম্রতা। লোকটি প্রতিবাদ করতে নাদিম খেকিয়ে উঠে বলল, ফাইজলামি পাইছেন মিয়া? ধাক্কা ধাক্কি সহ্য না হলে নাই মাজান, কেউ ইচ্ছা করে ধাক্কা দিব কেন আপনারে? এত ফ্যাসফ্যাস করতেছেন কেন? লোকটি আর কথা বাড়ালো না। বন্ধুরা আবারও আড্ডায় মাতল। দুপুরের শেষ ভাগে কেরানীগঞ্জ পৌঁছালো তারা। সেখান থেকে পুরাতন ঢাকা। দুপুর 2:30টার দিকে পুরাতন ঢাকার একটা রেস্টুরেন্টে পেট পুরে খাবার খেলো সবাই। ছোঁয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হে গাইস, আই থিঙ্ক আই এম এনজয়িং দিস ট্যুর। নাদিম বিরক্ত কণ্ঠে বলল, আবার ইংরেজি মারাস? বাংলায় কথা কইতে পারিস না তুই, ইংরেজের বাচ্চা? নীরা হাই তুলতে তুলতে বলল, ঝগড়া রাখ, আমরা কি কক্সবাজার যাচ্ছি নাকি যাচ্ছি না? এত ঢং করে এখানে আসার বা কি দরকার ছিল? রঞ্জন টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, যাচ্ছি। তাহলে গাড়ি ছাড়লাম কেন? অন্তু দাঁত কেলিয়ে বলল, ওইটা ট্যুর ছিল, ওই ড্রাইভারকে সাথে নিলে ট্যুরের 12টা বাজত। আমরা কক্সবাজারে যাচ্ছি লঞ্চে করে, ব্যবস্থা হয়ে গিয়েছে 5টা লঞ্চ। ছোঁয়া আতকে উঠে বলল, লঞ্চ? আমি কখনো লঞ্চে উঠিনি। লঞ্চ যদি ডুবে যায়? আর লঞ্চে করে কক্সবাজার কিভাবে? নাদিম বিরক্ত হয়ে বলল, সবাই যেভাবে যাবে সেভাবে। নম্রতা খাবার চিবোতে চিবোতে বলল, যেতেই তো 2 দিন লাগবে, কক্সবাজার থাকবো কখন? রঞ্জন ঠোঁট উল্টে বলল, তাই কি? কক্সবাজার তো বহুত গিয়েছি, এবার না হয় আশেপাশের জায়গাগুলোতে বেশি থাকলাম। সদরঘাট থেকে হালুয়াঘাট, ওখান থেকে 10টার লঞ্চে চট্টগ্রাম। চট্টগ্রাম 1 রাত থেকে পরের দিন কুতুবদিয়া হয়ে কক্সবাজার। 2 দিনে যাব। 1 দিন কক্সবাজারে থাকবো, 4র্থ দিন সড়ক পথে ফিরব। ছোঁয়া হা হুতাশ করে বলল, মাম্মাকে কি বলবো? মাম্মা আমাকে মেরে ফেলবে। নাদিম বিড়বিড় করে বলল, শুরু হয়েছে ম্যামে। সারাদিন পুরাতন ঢাকার এখানে সেখানে ঘুরে আড্ডা দিয়ে কাটিয়ে দিল নম্রতারা। সন্ধ্যা 5টায় সদরঘাটে পৌঁছে নির্দিষ্ট লঞ্চে উঠল তারা। রঞ্জন 2টো কেবিন বুক করেছে, একটা মেয়েদের জন্য, অন্যটি ছেলেদের জন্য। লঞ্চ সদরঘাট ছাড়ল সন্ধ্যা 6টার দিকে। ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে পড়ল শহরের দূষিত বাতাস। সবাই যার যার মতো ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসল রাত 8টার দিকে। কিছুক্ষণ আড্ডা চলার পর হঠাৎই মন খারাপ হয়ে গেল নম্রতার। বন্ধুতে রেখে ডায়েরি হাতে ধীরে ধীরে নিচে নেমে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। রাতের আকাশে মস্ত এক চাঁদ, দিগন্ত বিস্তৃত জলধারায় চকচকে জ্যোৎস্নার আলো, গা কাঁপানো তীব্র বাতাস। নম্রতা বুক ভরে নিঃশ্বাস নিল। টলমলে অনুভূতি নিয়ে ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করল। বুক ভরে চিঠির গায়ে থাকা সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করল। নম্রতাদের প্রেমের এক পর্যায়ে সে নামক ব্যক্তিটি চিঠির গায়ে সুন্দর এক সুগন্ধি ব্যবহার করত। চিঠি খুলতেই অসাধারণ এক সুগন্ধে বুক ভরে আসত নম্রতার। নম্রতা জিজ্ঞেস করায় বলেছিল, তুমি যে চিঠিগুলো অসংখ্যবার পরও জানি, চিঠিগুলো যখন খুলবে, এই গন্ধটা যখন নাকে লাগবে, ঠিক তখনই আমার খুব কাছে থাকার অনুভূতি হবে তোমার। তাছাড়া নীল চিরকুটের সুগন্ধ কি সাধারণ কাগজের মতো হলে চলবে? শ্যামলতাই বা বারবার কাগজের এই বিশ্রী গন্ধটা কেন নিবে? শ্যামলতা মানেই তো হাজারো বেলির সৌরভ। নম্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল। 2টো চোখ বুজে নিয়ে বুক ভরে শ্বাস নিল। ঠিক তখনই পেছন থেকে প্রচন্ড ধাক্কায় সামনের দিকে ঝুঁকে পড়ল নম্রতা। এক হাতে রেলিং আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করলেও হাতের ডায়েরিটা গিয়ে পড়ল টলমলে নদীটিতে। নম্রতা আতকে উঠল, সারা শরীর কেঁপে উঠল। ডায়েরিটাকে ধীরে ধীরে তলিয়ে যেতে দেখে মাথা ঘুরে উঠল তার। রেলিংয়ের ওপর ঝুঁকে গিয়ে চেঁচিয়ে উঠল, আমার ডায়েরি! নীরু, নীরু, আমার ডায়েরি! রঞ্জন! নম্রতাকে রেলিংয়ের ঝুঁকে পড়তে দেখে পেছন থেকে শক্ত একটি হাত আঁকড়ে ধরল নম্রতার ডান হাত। বিস্ময় নিয়ে বলল, আরে করছেন কি? পড়ে যাবেন তো। শক্ত হাতের টানে রেলিং থেকে সরে দাঁড়ালো নম্রতা। চোখে মুখে আতঙ্ক, গাল বেয়ে গড়িয়ে পড়ছে অবিরাম জল। শরীরটা ভয়ানকভাবে কাঁপছে। নম্রতার ফ্যাকাশে মুখ দেখে সামনে দাঁড়ানো শ্যামবর্ণ মানুষটি আতকে উঠল। আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন? নম্রতা
হিংস্র দৃষ্টিতে সামনে দাঁড়ানো মানুষটির দিকে তাকালো। শ্যামকায় দীর্ঘদেহী পুরুষ, শক্তপোক্ত গড়ন, পুরু ভ্রজোড়ার নিচে গভীর দুটো চোখ, গায়ে বাদামি রঙের পাতলা শার্ট, হাত দুটো কোনই পর্যন্ত গুটানো, ডান হাতে ল্যাপটপ। নম্রতা বাকিনীর মতো ঝাঁপিয়ে পড়ল মানুষটির উপর, হাত থেকে ল্যাপটপটা ছিনিয়ে নিয়ে রেলিংয়ে 2 দফা আছাড় লাগালো। শ্যামকায় মানুষটি বিস্ময়ে হতভম্ব। নম্রতা ল্যাপটপটা নদীতে ছুঁড়ে ফেলতেই সম্বিত ফিরে এলো মানুষটির। খানিকটা ধাতস্থ হয়ে ভয়ানক গমগমে কণ্ঠে বলল, পাগল আপনি, কি করলেন এটা? আপনার কোনো ধারণা আছে আমার কত বড় ক্ষতি করলেন আপনি? ততক্ষণে নম্রতার বন্ধুরা নিচে নেমে এসেছে। নম্রতাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে বিস্মিত তারা। রঞ্জন আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল, নমু ঠিক আছিস? কি হয়েছে? এভাবে কাঁপছিস কেন? নাদিম ক্রুদ্ধ কণ্ঠে বলল, এই শালা কিছু করছে নাকি তোরে? ক খালি এই হানি পুইতা ফেলবো, কি হয়েছে? নাদিম আর রঞ্জনের উঁচু কণ্ঠে আরও কিছু যুবক পেছনে এসে দাঁড়ালো। সামনের দিকে উঁকি দিয়ে কপাল কুঁচকে প্রশ্ন ছুড়ল তাদের একজন, এনিথিং রং আরফান? কি হয়েছে রে? রাগে স্তব্ধ আরফান রক্তলাল চোখে বন্ধুর দিকে তাকালো। শি ড্যামেজড মাই ল্যাপটপ। মানে? নদীতে ছুঁড়ে ফেলেছে ল্যাপটপ? ভাবতে পারছিস আমার রিসার্চের পুরো ফাইল ছিল ল্যাপটপে। কি? কিন্তু কেন? এই মেয়ে পাগল নাকি আপনি? আপনার কোনো ধারণা আছে কি করেছেন আপনি? এসব পাগল ছাগলকে লঞ্চে উঠতে দেয় কে? নীরা ফুঁসে উঠে বলল, একদম ফালতু কথা বলবেন না। নমু অযথা হাঙ্গামা করার মেয়ে নয়। আপনার বন্ধু কি করেছে সেটা আগে বিবেচনা করুন। লঞ্চে উঠেও থার্ড ক্লাস স্বভাব যায় না আপনাদের? দেখে তো ভদ্রলোকই মনে হচ্ছে। কি করেছেন আমার ফ্রেন্ডের সাথে বলুন। 2 দলের মধ্যে তুমুল হট্টগোলের মধ্যে হাউমাউ কান্নায় ভেঙে পড়ল নম্রতা। সবাই বিস্ফোরিত চোখে তাকিয়ে রইল কান্নারত মেয়েটির চোখে মুখে। নম্রতার বন্ধুরা অস্থির হয়ে উঠল। লঞ্চের পাটাতনে হাঁটু গেড়ে বসে থাকা নম্রতার পাশে ধপ করে বসে পড়ল নীরা এবং ছোঁয়া। নম্রতা 2 হাতে মুখ ঢেকে ডুকরে ডুকরে কেঁদে উঠছে। কান্নার শব্দটা বিশাল জলরাশিতে ঘুরে ফিরে প্রতিধ্বনিত হচ্ছে। কি বিষাদময় সে কান্না! আরফানের বন্ধুরা কিছুক্ষণ হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে থেকে দ্বিধা নিয়ে প্রশ্ন করল, কি হচ্ছে এসব দোস্ত? কাহিনীটা কি? কাঁদছে কেন এই মেয়ে? আরফান বিপন্ন কণ্ঠে বলল, আমি কি করে বলবো? কেবিনে যাচ্ছিলাম, হঠাৎ ইশতিয়াক ধাক্কা দিল। ধাক্কাটা সামলে উঠতে পারিনি। ওনার সাথে শরীরটা একটু লাগতেই দেখি নিচের দিকে তাকিয়ে চিল্লা ফাল্লা করছেন। ভাবলাম পড়ে যাচ্ছেন, হাত টেনে সরিয়ে আনতেই নাটক শুরু করলো। উফ, আমার রিসার্চ রিপোর্ট। নীরা অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এই নমু এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে বল আমাদের। কান্নায় শ্বাস আটকে আসছে নম্রতার। জোরে জোরে শ্বাস টেনে আবারও কান্নায় ভেঙে পড়ল নম্রতা। জড়ানো কণ্ঠে বলল, আমার ডায়েরি। এইটুকু বলে গগনবিদারী চিৎকারে কান্নায় ভেঙে পড়ল নম্রতা। অন্তু কপাল কুঁচকে বলল, কি হয়েছে ডায়েরির? পানিতে ফেলে দিয়েছে এই লোক। আরফান অবাক হয়ে বলল, আমি? কখন? আরফানের বন্ধু কড়া মেজাজে বলল, ফাজলামো পাইছেন নাকি? একটা ডায়েরির জন্য গোটা ল্যাপটপ ছুঁড়ে ফেলবেন? ল্যাপটপের দাম জানেন? একটা ল্যাপটপে কত ইম্পর্টেন্ট ডকুমেন্টস থাকতে পারে ধারণা আছে? এবার রেগে উঠল নাদিমও। খেকিয়ে উঠে বলল, একটা ডায়েরির মানে কি? আপনার ল্যাপটপ থেকে ওর ডায়েরি কম দামি নয়। ফিল দ্য ইমোশন। রাগের মাথায় ভেতরটা ধপধপ করছে আরফানের। নাদিমের কথায় রাগটা যেন দপ করে জ্বলে উঠল তার। অত্যন্ত তাচ্ছিলের কণ্ঠে বলল, আচ্ছা আপনাদের কাছে নিজেদের বস্তা পচা আবেগ এতটাই গুরুত্বপূর্ণ যে অন্যের? এটুকু বলেই অদ্ভুত এক ঘটনা ঘটে গেল। সবাইকে অবাক করে দিয়ে হিংস্র বাঘিনীর মতো আরফানের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করল নম্রতা। হতভম্ব আরফান 2 পা পিছিয়ে দাঁড়ালো। নম্রতার হাতের আঁচড়ে কবজির ওপর দিকটা চামড়া উঠে জ্বালাপোড়া করছে। রঞ্জন 2 হাতে জাপটে ধরে নম্রতাকে নিয়ন্ত্রণের চেষ্টা চালালো। নম্রতা চেঁচিয়ে উঠে বলল, খবরদার বস্তা পচা আবেগ বলবেন না। আমার ডায়েরি আমার আবেগ নয়, ভালোবাসা। নীরা 2 হাতে মুখ চেপে হতভম্ব চোখে তাকিয়ে আছে। এই প্রথম নম্রতাকে এমন উদ্ভট আচরণ করতে দেখেছে সে। নম্রতার মতো বিচক্ষণ প্রাণবন্ত মেয়ে এমন গেয় অসভ্য আচরণ কি করে করতে পারে? বিশ্বাস হয় না নীরার। কয়েকটা চিঠি আর কয়েকটা বছরে কি থেকে কি হয়ে গেল মেয়েটা। রঞ্জন নম্রতাকে জোরপূর্বক পাঁজা কোলা নিয়ে নিজেদের কেবিনের দিকে হাঁটা দিল। যেতে যেতে আরফানকে উদ্দেশ্য করে বলল, সরি ভাইয়া, আসলে ও একটু ডিপ্রেসড। আরফান জবাব দিল না। আরফানের পাশে থাকা বন্ধুটি ঝাঁঝ নিয়ে বলল, নিজের ডিপ্রেসড গার্লফ্রেন্ডকে সামনে রাখেন মিয়া। লঞ্চ না তো নাট্যশালা। নাটক শুরু করে দিয়েছে এক একজন আজাইরা। নাদিম খেকিয়ে উঠে বলল, তুই সরি কইলি কেন? নমুর এই অবস্থা না থাকলে শালাকে দেখাই দিতাম আজকে। অতঃপর আবারও কথা কাটাকাটি সূত্রপাত হলো। রঞ্জন দাঁড়িয়ে না থেকে নম্রতা নীরাকে নিয়ে 3 তলায় নিজেদের কেবিনের দিকে রওনা দিল। কেবিনের পাটাতনে হাঁটু ভাঁজ করে বসে আছে নম্রতা, মাথাটা হাঁটুর ওপর নোয়ানো। কান্নার দামকে কিছুক্ষণ পরপরই কেঁপে উঠছে শরীর। কেবিনের দরজায় হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে রঞ্জন। তার পাশে চিন্তিত অন্তু। ছোঁয়া নীরা বিছানার ওপর বসে আছে। নাদিম বারান্দার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সবার মুখই থমথমে। স্তব্ধ নীরবতাকে ঠেলে দিয়ে কথা বলে উঠল ছোঁয়া। হতাশা কণ্ঠে বলল, কি একটা কাহিনী করে ফেলল নমু। ছি, মানুষ কি ভাবছে? এতটা সিনক্রেট করার কি প্রয়োজন ছিল?
এমন গেও আচরণ কি নমুর সাজে? আমাদের কতটা লো মেন্টালিটির খ্যাত ভাবছে তারা। ছোঁয়ার কথার জবাবে টু শব্দটি পর্যন্ত করল না কেউ, কেবল কড়া চোখে তাকালো। কিছুক্ষণ চুপ থেকে ভয়ানক রাগে ধমকে উঠল নাদিম, তুই তো জন্মগত খ্যাত মেন্টালিটির মহিলা। বন্ধুর দুঃখে তোর মান সম্মানের প্রশ্ন আসছে। তোরে এই মুহূর্তে লঞ্চ থেকে ছুড়ে ফেলতে ইচ্ছে করছে। নদীতে হাবুডুবু খেতে খেতে মেন্টালিটি বিচার করবি, বেয়াদব। নাদিমের কথায় নিভে গেল ছোঁয়া। বেচারি এত দিক থেকে ভেবে বলেনি কথাগুলো। কি থেকে কি হয়ে গেল বিড়বিড় করে বলল, লোকটা তো আর ইচ্ছে করে ডায়েরি ফেলে দেয়নি, ধাক্কা লেগে পড়ে গিয়েছে। নমু যে তার ল্যাপটপটা ফেলে দিল। নাদিম কপাল কুঁচকে বলল, তো যেভাবেই ফেলুক, ফেলেছে তো। আর নমুই বা ইচ্ছা করে ফেললো কোথায়? রাগের মাথায় ফেলে দিয়েছে। রাগ উঠলে মানুষ যে কোনো কিছু করতে পারে, অত ধরতে আছে? এই শালাদের উচিত নমুর পা ধরে মাফ চাওয়া। এদের নামে আমি মামলা করব, মানহানির সাথে ডায়েরিহানির মামলা। এমন একটা পরিস্থিতিতেও নাদিমের কথায় ঠোঁট চেপে হেসে ফেলল সবাই। নাদিম সবসময় এমন, বন্ধুরা হাজার দোষ করলেও সব দোষ মাফ। এমনকি পরীক্ষায় নাম্বার কম পেয়ে বন্ধুদের মন খারাপ হয়ে গেলেও সব দোষ স্যারের। বন্ধুরা তো পরীক্ষা দিয়েছিলই, শালার স্যার যদি নাম্বার না দেয় তাহলে বন্ধুদের কি দোষ? এসব স্যারকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। নম্রতাকে হাজার বোঝানোর পরও যখন তার কান্নার গতি কমল না, তখন সবাই মিলিত সিদ্ধান্তে একা ছেড়ে দেওয়া হলো তাকে। 5 জনে গিয়ে বসলো বারান্দায়। কিভাবে নম্রতাকে স্বাভাবিক করা যায় তা নিয়ে চলল তুমুল আলোচনা। আধ ঘন্টা 1 ঘন্টার মাঝে কান্নার বেগ কিছুটা কমে এলো নম্রতার। বাম পায়ে থাকা সাদা পায়েলটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে খুলে নিল হাতে। পায়েলটাকে খুব যত্ন করে বুকের সাথে চেপে ধরে চোখ বুঝল। দীর্ঘ সময়ের কান্নায় মাথাটা থপথপ করছে তার। চোখ দুটো ভয়ানক জ্বলছে, সে সাথে জ্বলছে অবুঝ অভাগা মন। তখন এপ্রিল মাস চলছিল, বাংলায় বসন্ত। ঋতুরাজ সেবার রাজার মতোই দাপট নিয়ে এসেছিল নম্রতার জীবনে। 16 বসন্ত পেরিয়ে 17তে এসে সুগন্ধি ফুলে ফুলে ভরিয়ে দিয়েছিল নম্রতার জীবন। নম্রতাদের প্রেমালাপনের তখন প্রায় 1.5 বছর চলে। কারো মুখে ভালোবাসার শব্দ উচ্চারিত না হলেও দুজনেই জানে ভালোবাসাহীন শব্দগুলোর গভীরতা। ভালোবাসার স্পষ্ট প্রকাশও খুব বেশি দিন চাপা থাকতে পারল না। ওপাশের মানুষটি খামেপুরে পাঠালো উথাল পাতাল প্রেম বার্তা। নম্রতার HSC পরীক্ষা শুরু হয়েছিল মাত্র। প্রথম পরীক্ষাটা দিয়েই মা বাবাকে ছাই পাশ বুঝিয়ে চলে গিয়েছিল শাহবাগ। ক্লান্ত শরীরে এক ঝাঁক আশা নিয়ে হাতে তুলে নিয়েছিল চিরপরিচিত বইটি। প্রত্যাশিত চিঠিটা পেয়ে বুক ভরা উত্তেজনা নিয়ে বাড়ি ফিরেছিল সে। বাড়ি ফিরে চিঠিটা প্রথমে খুলতেই চমকে উঠল নম্রতা। লজ্জায় লাল হয়েছিল, আবেগে কেঁদে কেটে চোখ ফুলিয়েছিল। অপরিচিত মানুষটা সে প্রেমময় চিঠি পড়লে আজও একই রকম কেঁপে কেঁপে ওঠে নম্রতা। পাগল করার অনুভূতিতে দম বন্ধ হয়ে আসে। আচ্ছা, কি এমন মেশানো ছিল সেই চিঠিতে নম্রতা জানে না, কিন্তু সেই চিঠিটা পড়লে আজও রাতে ঘুম হয় না। চিঠির শব্দ মানে আহত হয়ে ঘুম কাতর নম্রতার রাতের ঘুম হারাম হয়। সারাটা রাত ক্ষণে ক্ষণে চিঠিটা পড়ে কেঁদে বুক ভাসায়, আবার কখনো লাজুক হাসিতে মত্ত হয়। নম্রতা চিঠির লাইনগুলো মনে করার চেষ্টা করল। মুহূর্তেই মুখস্থ হয়ে যাওয়া লেখাগুলো চোখের পাটাতনে স্পষ্ট হয়। প্রিয়, চলো একবার প্রেমে পড়ি। অদ্ভুত নীল মাথায় মরিয়া হয়ে উঠি দুটো প্রাণ। দিন শেষে তুমি একটু কাঁদো, চোখের নিচে ছড়িয়ে পড়া কাজল রেখায় আমি একটু মুগ্ধ হই। দীর্ঘ বিচ্ছেদ শেষে হঠাৎ দেখা হলে যেভাবে ঝাঁপিয়ে পড়ে, ঠিক সেভাবেই আমার রুক্ষ বুকটিতে ঝাঁপিয়ে পড়ো। আমার বুকে চলা নিত্যদিনকার টানা পড়েন চেনা জানা ঝড়গুলো একেবারের জন্য হলেও থেমে যাক। তোমার কান্না ভেজা ফোলা চোখে একটিবার আমি ডুবে যাই। লাল নীল ব্যথাগুলো রক্তে রক্তে ঘুরে বেড়াক। তোমাকে পাওয়ার তীব্র বাসনায় আমি একটু ছিন্ন ভিন্ন হই। তোমাকে দেখার আকুতিতে চোখের ঘুমগুলো মুক্তি পাক। তোমাকে হারানোর ভয়ে গভীর রাতে আমার পুরুষ চোখে জল নামুক। চলো শ্যামলতা, আমরা একবার প্রেমে পড়ি। মারাত্মক প্রেমে আহত হয়ে যাই দুজনেই। প্রেমময় ব্যথায় কেঁপে কেঁপে উঠি। ইতি শ্যামলতার ব্যক্তিগত সে। সেই চিঠিতে প্রথম নিজের সম্বোধনে কিছু একটা লিখছিল সে মানুষটি। চিঠির সাথে কষ্টেপে আটকে দিয়েছিল অসম্ভব সুন্দর এক পায়েল। সেই সাথে ছিল কয়েকটি চ্যাপ্টা হয়ে থাকা বেলিফুল। কি তীব্র সুগন্ধ ছিল সেই বেলিফুলের। নম্রতা সারা রাত নাকের কাছে নিয়ে বসেছিল সে চিঠি। পায়েলটা পায়ে জড়িয়ে অযথায় ঘুরে বেরিয়েছে পুরো ঘর জুড়ে। যখনই পায়েলের রিনিঝিনি শব্দ উঠেছে তখনই মনে হয়েছে সে মানুষটি হাসছে। নম্রতার পাগলামতে ঝংকার দিয়ে হেসে উঠেছে সে। সারা রাত ছটফট করে পরের দিন সকালে গ্রন্থাগারে ছুটে গেল নম্রতা। গ্রন্থাগারের গেটে বিশাল তালা ঝুলতে দেখে মনে পড়ল আজ শুক্রবার। শুক্রবারেও বন্ধ থাকবে গ্রন্থাগার। হতাশ চঞ্চল অস্থির নম্রতার পরের 2 দিন পড়াশোনা কিছু হলো না। ইংরেজি 2য় পত্রের পরীক্ষাটা সে কোনোরকম না পড়েই সমাধা করল। দিন রাত সে করেই মন মস্তিষ্ক জমাট বেঁধে গেল তার। রবিবার সকালে উঠে গ্রন্থাগারের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল সে। গ্রন্থাগার খুলতেই নীল রঙা খামে নিজের পায়েল পরা
পায়ের একটা ফটো রেখে দিল নম্রতা। দুরু দুরু বুক নিয়ে গ্রন্থাগার থেকে বেরিয়ে এসে কি লজ্জা তার কে জানে। পায়ের ছবি দেখে সে কি ভাবছে, ছবিটা পাঠানো কি ঠিক হলো, এমন সব দ্বিধা মাখা প্রশ্ন নিয়ে কেটে গেল প্রায় একটা সপ্তাহ। অস্থিরতা আর অনিশ্চয়তা নিয়েই একের পর এক পরীক্ষা সমাধা করল নম্রতা। পুরোপুরি এক সপ্তাহ পর আকাঙ্ক্ষিত চিঠিটা এলো। টকটকে নীল রঙা দুটো কাগজে ভরে শুধু একটাই লাইন, তোমার পায়ের তিলটা নেশাতুর, ভাবনাতীত সুন্দর। সেই এক লাইন দিয়ে ভর্তি চিঠিটা পেয়ে গলা শুকিয়ে গিয়েছিল নম্রতার। বুকের ভেতরে থাকা হৃৎপিণ্ডটা কি দ্রুতই না কাঁপছিল। আজও উপলব্ধি করতে পারে নম্রতা। আজও তার শরীরে ঘাম ছুটে, মুখটা হয় লজ্জায় রক্তিম। তারপর চিঠির উল্টো পাশে লেখা ওই লাইনটা, আমি মারাত্মক প্রেমে আহত, শ্যামলতাকে না পেলে এই প্রেমিকের মৃত্যু অনিবার্য। ইস, মানুষটাকে অসভ্য কথা লিখেছিল সেদিন। প্রতিটি শব্দকে লজ্জার সাগরে জিয়ে নিয়ে ছুঁড়ে মেরেছিল নম্রতার সদ্য যৌবনপ্রাপ্ত শরীরে। এই লজ্জাবান কি মারাত্মকভাবেই না বিঁধেছিল নম্রতার প্রেমাহত মনে। নম্রতা শিরে ওঠে, ডায়েরি হারানোর ব্যথায় ভেতরটা চিনচিন করে ওঠে। এই নিষ্প্রয়োজন জীবনটা নিয়ে কি করবে নম্রতা। সকাল 7টায় লঞ্চ হালুয়াঘাটে এসে পৌঁছালো। কেবিনের বিছানায় গুটিসুটি হয়ে শুয়ে থাকা নম্রতার ঘুম ভাঙল সবার পর। বন্ধুরা তখন ব্যাগ কাঁধে বারান্দায় দাঁড়িয়ে আছে। নম্রতা ভারী মাথা নিয়ে উঠে বসল। নীরা নিজের আর নম্রতার ব্যাগটা পাশে রেখে নম্রতার কপালে হাত রাখল। কপাল কুঁচকে বিজ্ঞদের মতো মুখভঙ্গি করে বলল, জ্বর তো কমই মনে হচ্ছে, হাঁটতে পারবি? নম্রতা কিছুক্ষণ অবাক চোখে তাকিয়ে রইল। আশ্চর্য, রাতে তার জ্বর এসেছিল? নীরা আবার একই প্রশ্ন করতেই মাথা নেড়ে উঠে দাঁড়ালো নম্রতা। মাথাটা ভার ভার লাগছে, চোখে মুখে পানি ছিটাতে পারলে হয়তো কিছুটা শান্তি লাগত। চোখ দুটোতেও ব্যথা হচ্ছে খুব। নীরার সহযোগিতায় চোখে মুখে পানি দিয়ে কিছুটা ধাতস্থ হয়ে কেবিন থেকে বেরোতেই একটা পেট মোটা ডায়েরি ধরিয়ে দেওয়া হলো হাতে। নম্রতা প্রশ্নমাখা চোখে বন্ধুদের দিকে তাকাতেই নাদিম দাঁত কেলিয়ে বলল, এই ডায়েরিতে মোট 35টা চিঠি আছে দোস্ত। কাল রাত জায়গা এই চিঠিগুলো লিখছি আমরা। যখনই মন খারাপ হবে বসে বসে পড়বি। আমরা কি কম সুন্দর চিঠি লিখি নাকি? তোর পত্রপ্রেমিক থেকে একটু কম ভালো হলেও ভালোই লিখি। কথাটা বলে থামল নাদিম। নম্রতার দিকে খানিকটা এগিয়ে এসে গলা খাঁকারি দিল। তারপর ফিসফিস করে বলল, শোন, আমার চিঠিগুলোতে 2-1টা বানান ভুল হতে পারে। নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকাতে ঠোঁট উল্টে বলল, আচ্ছা যা, 7টা-8টা ভুল হইতেই পারে, ব্যাপারটা ইগনোর করিস। চিঠি লেখাটাই ফ্যাক্ট, কয়টা বানান ভুল হলো সেটা কিন্তু ফ্যাক্ট না। নম্রতা ঠোঁট চেপে হাসল। হাতে থাকা রোদ চশমাটা পরে নিয়ে বাঁকা হাসল অন্তুও। কৌতুক করে বলল, তোর ফিসফিসানি কথা পুরা লঞ্চের মানুষ শুনছে ভাই, মান সম্মান আর রাখলি না। ঢাবির স্টুডেন্ট হয়ে বাংলা বানান ভুল, আস্তাগফিরুল্লাহ। নাদিম গুজগুজ করে বলল, দুর্বল, ইংরেজিতে অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে মাতৃভাষা ভুলে যাচ্ছি। ইউ শুড প্রোটেস্ট। বুঝলি, এই স্যারেরা কোনো কাজের না, আকামের ঠেকি সব। নাদিমের কথায় ঠোঁটে হাসি নিয়ে মাথা নাড়ল সবাই। ব্যাগ কাঁধে লঞ্চ থেকে নামার উদ্যোগ করল। নাদিম লঞ্চ থেকে নামতে নামতে অন্তুর কাঁধ ঝাঁকিয়ে বলল, আজ এত মাঞ্জা মারছো মামা, কাহিনী কি তা? কোন সুন্দরীকে ঘায়েল করতে চায় তোমার মন? হ্যাঁ হ্যাঁ। অন্তু চমৎকার এক হাসি দিয়ে বলল, তোর বোনেরে হেব্বি দেখতে, আমার হাতে তুলে দে, পরের বছরে মামা টাকার সুযোগ সুবিধা ফ্রি। নাদিম অন্তুকে লাথি দিয়ে বলল, তুই আসলেই খারাপ শালা হারামখোর। অন্তু হা করে হেসে উঠে বলল, শালা ডাকছস কেন শালা? দুলাভাই ডাক। শালা তো ডাকমু আমি। শালা ও শালা, শালামশাই। অন্তুর কথায় অন্তুকে ধাওয়া করল নাদিম। ভিড়ের মাঝে ছুটতে ছুটতে বলল, তোরে তো আজ খাইছি। অন্তু নাদিমের কথায় হেসে উঠল বাকিরা। ভিড়ের মাঝে উচ্ছল হাসি নিয়ে ছুটতে থাকা দুজন তরুণের দিকে বিস্ময়ে তাকিয়ে রইল অনেকেই। ছোঁয়া নীরা কিছুটা এগিয়ে যেতে পেছন থেকে দৌড়ে এসে নম্রতার পাশাপাশি হাঁটতে লাগলো রঞ্জন। নম্রতার হাত থেকে লাগেজটা নিজের হাতে নিয়ে অন্য হাতে সানগ্লাস পরল। নম্রতার দিকে তাকিয়ে কপাল কোঁচকাল। কিরে, ক্ষুধারুতা পেয়েছে তোর? নম্রতা ম্লান হেসে মাথা নাড়ল। নাদিমের দেওয়া ডায়েরিটির দিকে দৃষ্টি রেখে বুক ভরে শ্বাস নিল। ঠোঁটের হাসি ধরে রেখে বলল, আমি ঠিক আছি দোস্ত, চিন্তা করিস না। রঞ্জন প্রথমেই কিছু বলল না। সামনের ভিড়টা অতিক্রম করার পর মুখ খুলল। ভাগ্যে বিশ্বাস করিস নমু? করি। তাহলে সবটা ভাগ্যের উপর ছেড়ে দে। সবকিছুর পেছনেই তো কোনো না কোনো কারণ থাকে। তোর কিশোরী বয়সের প্রথম প্রেমিক হারিয়ে যাওয়া, স্মৃতিময় ডায়েরিটা নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়া, সবকিছুর পেছনেও নিশ্চয়ই কারণ আছে। সৃষ্টিকর্তা হয়তো এমন কিছুই চাইছেন। লাইফে মুভ অন কর। অতীত খামছে ধরে পড়ে থাকলে তো চলবে না, অন্য কাউকে সুযোগ দে। সুযোগ না দিলে বুঝবি কি করে? মানিয়ে নিতে পারবি নাকি পারবি না? নম্রতার চোখ দুটো ছলছল করে উঠল। রঞ্জনের চোখের দিকে তাকাতেই জমে থাকা জলটুকু মুক্ত হলো। সূর্যের আলোয় ফর্সা গালে জলের রেখাগুলো চিকচিক করে উঠল। রঞ্জনের পুরুষ মন ফিসফিসিয়ে বলে উঠল, যে প্রেমিকের তরে এই রমণীর চোখ ভাসে, সে নিঃস্ব প্রেমিকের কি কখনো মন হাসে? দূর থেকে নাদিমের দৃষ্টি আকর্ষণময় ডাকে ভাবনা কাটল রঞ্জনের।
তাদের থেকে বেশ কিছুটা দূরে একটা রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আছে নাদিমরা। রঞ্জন তাদের দিকে তাকিয়ে হাত নাড়তেই দৃঢ় কণ্ঠে বলল নম্রতা, জীবনের সব পরিস্থিতিতে যুক্তি খাটে না দোস্ত। অনুভূতির মামলায় যুক্তি বেচারা বড্ড অসহায়। আমার ক্ষেত্রেও তাই ঘটেছে। আমি পারছি না সরে আসতে, আর না পারতে চাইছি, আর না এই বিষয়ে কোনোরূপ ডিসকাশন শুনতে চাইছি। 4টা বছর ধরে এইসব কথাই শুনে আসছি আমি। আর কত? একদমে কথাগুলো বলে নিয়ে দ্রুত পা চালালো নম্রতা। রঞ্জন দৌড়ে গিয়ে ওর সঙ্গ নিল, বলল, আচ্ছা বেশ, আলোচনা সমালোচনা দরকার নেই। তুই যেমন থাকিস থাক, শুধু হ্যাপি থাক, মন খারাপ করে থাকিস না। আচ্ছা গান শুনবি? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো। সুদর্শন রঞ্জন মন ভোলানো হাসি দিয়ে গলা ছেড়ে সুর টানল। আমার কাছে তুমি মানে 7 রাজার ধন, আমার কাছে তুমি মানে অন্যরকম, আমার কাছে তুমি মানে আমার পোষা পাখি, দিনে রাইতে চোখ বুজিয়া তোমায় আমি দেখি। রঞ্জনের গান শুনে সেখান থেকে গিটারে সুর তুলল নাদিম। উটপটাং লাফাতে লাফাতে চেঁচাতে লাগলো, আহা আহা। অন্তু মসৃণ সিটি বাজিয়ে সুন্দর হাসল। নম্রতা হেসে ফেলে রঞ্জনের ধুমধাম কিল বসালো। হাসি ফুটল নীরা আর ছোঁয়ার ঠোঁটেও। রঞ্জনের গান থামল না। রেস্তোরাঁর কোনায় একটা টেবিলে ঘিরে বসে আছে, একের পর এক গান চলতে লাগলো আড্ডায়। নাদিম গিটার আর অন্তু টেবিল বাজিয়েই আড্ডা জমিয়ে তুলল। রঞ্জনের অদ্ভুত গানে কখনো বা সুর মেলাতে লাগলো, কখনো বা হেসে কুটি কুটি হতে লাগলো নীরা, নম্রতা, ছোঁয়া। রেস্তোরাঁয় থাকা অধিকাংশ খদ্দের মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখল সোনালি সকালে ফুটে ওঠা একদল উচ্ছল তরুণ তরুণীদের। সকালের নাস্তা এলো ডিম, পরোটা আর দই। ধীরে সুস্থে নাস্তা শেষ করে চারপাশটা ঘুরে ফিরে দেখল ওরা। কিছুক্ষণ পা ছড়িয়ে ঘাটে বসে রইল, সমস্যারে গান গাইল। সারাক্ষণ ফুর্তিতে মেতে রইল প্রতিটি প্রাণ। 10টায় লঞ্চ আসতেই তাড়াহুড়ো করে উঠে গেল তাতে। উদ্দেশ্য কুতুবদিয়া। লঞ্চ ছাড়ার পর হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল সবাই। ঠিক তখনই মন খারাপের মেঘ এসে জমা হলো নম্রতার আকাশে। সে সাথে এলো কান্না। এতক্ষণ চেপে রাখা আক্রোশগুলো চামড়া ফেটে বেরিয়ে আসতে চাইল। চিঠির ওই পাশের মানুষটির কলার চেপে বলতে ইচ্ছে করল, কেন করলে তুমি এমন? সত্যি হারালে নাকি ধোঁকা দিলে? আমাকে মরণ যন্ত্রণায় ফেলে এভাবে পিছুতে পারলে তুমি? একটুও কষ্ট হলো না? এই উত্তরগুলোর জন্য হলে নম্রতা তাকে খুঁজতে চায়, অপেক্ষা করতে চায়। এই উত্তরগুলো না পেলে যে তার ভালো থাকা সম্ভব হচ্ছে না, কিছুতেই না। তাছাড়া ওই বেয়াদব লোকটিকেও ছাড়বে না নম্রতা। আবার দেখা হলে শক্ত কয়েকটা চর লাগাবে। ধাক্কা দিয়ে দাঁড়িয়ে ফেলে দিয়ে আবার আবেগ নিয়ে ছেড়খানি, এত বড় সাহস! কুতুবদিয়া পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হলো। এখানকার স্থানীয় একটা হোটেলে উঠেছে তারা। আজকে রাতটা কাটিয়ে সকালের লঞ্চে চট্টগ্রাম হয়ে কক্সবাজার পৌঁছাবে। অন্ধকার আকাশে মেঘ করেছে, ঝড় হওয়ার সম্ভাবনা প্রবল। চারপাশে ওলটপালট হাওয়া। সেই হাওয়ায় উড়ে চলেছে নীরার অস্থির চুল, ওড়না। বারান্দার খামে ঠেস দিয়ে ফোনালাপ সারছে সে। চোখে মুখে চাপা উৎকণ্ঠা। হরিণীর মতো টানা টানা চোখে অল্প বিস্তর দ্বিধা। খানিক দূরে বসে থেকে এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল অন্তু। আড্ডায় মশগুল রঞ্জন। নাদিম এক পর্যায়ে থেমে গেল। অন্তুর দৃষ্টি অনুসরণ করে সামনে নীরার দিকে তাকালো। দুজনেই দীর্ঘশ্বাস ফেলে একে অপরের দিকে তাকালো। নাদিম ফট করে বলে ফেলল, এইবার ঢাকায় ফিরা তোকে দুইটারে কাজী অফিসে ঢুকাইয়া তালা মেরা দিব। খুলতাম না। তবে এসব পারু দেবদাসের কাহিনী আর ভাল লাগতেছে না। অন্তু কপাল কোঁচকাল, দৃঢ় কণ্ঠে বলল, কেরা দেবদাস? ওর জন্য দেবদাস হওয়া লাগবো? এত বাজে দিন আসে নাই আমার। ওইটা তো তোর চোখ দেখলেই বোঝা যায়। দোস্তের দিকে এমন কামুক দৃষ্টিতে তাকাইতে তোর বিবেকে বাজে না? অন্তু নিরুত্তাপ কণ্ঠে বলল, প্রথম যখন তাকাইছিলাম তখন তো আর দোস্ত ছিল না, সাধারণ সুন্দরী মেয়ে ছিল। দেখতেই প্রেমে পড়ে গেলাম, আর সেও আমাকে ফ্রেমে বন্দি করার পায়তারা করতে লাগলো। এই মেয়ের যন্ত্রণাতেই মরে যাবো একদিন, দেখিস। রঞ্জন ফুস করে নিঃশ্বাস ফেলে বলল, বুঝিয়ে বললেই পারিস। আর কত বুঝাবো? 3টা বছর ধরে তো বুঝাচ্ছি। আমি কি দেখতে খুব খারাপ? আমার মধ্যে পছন্দ করার মতো কিছু নাই? একটা গুণও নাই? কথাগুলো বলতে গিয়ে গলা কেঁপে উঠল অন্তুর। চোখ দুটো হয়তো একটু টলমলো করে উঠল। রঞ্জন অন্তুর কাঁধ ছাঁকিয়ে বলল, কি বলিস এগুলা? তুই আর খারাপ দেখতে? মাইয়ারা তাইলে কি দেখা পটে যায়? বলতো মামা, ফালতু চিন্তা বাদ দে, নীরা বুঝবে, সময় দেহরে। নাদিম অসহায় চোখে তাকালো, হতাশ কণ্ঠে বলল, এর লেগেই ভাল লাগে না বাল। নিরুর জায়গায় অন্য কেউ হইলে থাপড়ামেরা ঠিক করে ফেলতাম, কিন্তু নিরুও তো আমগই দোস্ত। কারে কি কই বলতো? যন্ত্রণার এক শেষ। শালা, তুই প্রেমে পড়ার জন্য আর কোনো মেয়ে পাইলি না? অন্তু ঠোঁটে চাপা হাসি দিয়ে বলল, পাইছিলাম তো তোর বোনেরে, দিলি না, ছ্যাঁকা। নাদিম ওর দিকে তেরে এসে বলল, তোর লাইগা হুদ্দাই সিম্প্যাথি আসে, তোরে তো মাইরা ফেলানো উচিত। তোর বোনের জন্য জান কুরবান শালামশাই। রঞ্জন এবার হুহা করে হেসে ওঠে। নাদিমের মুখ তখন রাগে আগুন। ছাইরঙা বিশাল আকাশে রুটির মতো গোলাকার এক চাঁদ। জ্যোৎস্না যেন ঠিকরে পড়ছে। সমুদ্রের হিংস্র ঢেউগুলোর গা চিকচিক করে উঠছে উজ্জ্বল জ্যোৎস্নার রূপালী আলোয়। বিশাল ঢেউগুলো শুভ্র ফেনা নিয়ে ঝাঁপিয়ে পড়ছে বালিময় তীরে। নগ্ন পায়ে অগোছালো পদক্ষেপগুলো জলের তোরে মিশিয়ে দিয়ে মহামান্বিত গর্জনে কাঁপিয়ে তুলছে চারপাশ।
অন্ধকার মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকা ঝাউ গাছগুলো প্রচন্ড বাতাসে তীর করে কাঁপছে নম্রতার লম্বা চুল, ওড়নার আঁচল। মুগ্ধ চোখ দুটো তাকিয়ে আছে বহুদূরে। বিশাল আকাশ আর সমুদ্র পরম ভালোবাসায় যেখানে মিলেমিশে একাকার হয়েছে, ঠিক সেখানটাতে। কি আশ্চর্য সুন্দর এই পৃথিবী, কি আশ্চর্য সুন্দর আকাশ আর সমুদ্রের এই স্বর্গীয় মিলন। নম্রতা থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ফোনালাপে ব্যস্ত রঞ্জন, চোখে মুখে চাপা তৃপ্তির আভাস। কি করছো? বিছে আছি, বালির ওপর খালি পায়ে হাঁটছি। যখনই ঢেউ এসে পা ভিজিয়ে দিয়ে যাচ্ছে, ঠিক তখনই তোমাকে প্রচন্ড মিস করছি। ওপাশ থেকে নারী কণ্ঠে অভিমানী কণ্ঠে বলল, চাপা, মিস করছো না ছাই? আরে সিরিয়াসলি মিস করছি। এই মুহূর্তে তোমাকে দেখতে ইচ্ছে করছে। তুমি জানো তোমার রঞ্জন মিথ্যা বলে না। ওপাশের কণ্ঠস্বরটা এবার খানিক নরম হলো, আবেগী কণ্ঠে বলল, আমিও। রঞ্জন মন খারাপ ভাব নিয়ে বলল, তোমাকে বললাম সাথে এসো, রাজি হলে না। কি হতো এলে? ওপাশ থেকে মৃদু হাসির শব্দ পাওয়া গেল। মিষ্টি কণ্ঠে বলল, বন্ধুরা মিলে ট্যুরে গিয়েছ, সেখানে গার্লফ্রেন্ডের কি কাজ? সবারই একটা পার্সোনাল স্পেস দরকার। আমি তোমায় ভালোবাসি বলে যে তোমাকে সবসময় আমার মাঝেই সীমাবদ্ধ রাখবো তা ঠিক নয়। আমার বাইরেও তোমার একটা জগৎ আছে, বন্ধু মহল আছে। আমার সাথে কাটানো সময়গুলোতে যেমন তুমি শুধু আমার থাকো, আমাকেই ভাবো, তেমনি ফ্রেন্ডদের সাথে সময় কাটানোর সময় শুধু এই তুমিটা শুধু ওদের হয়েই থাকা উচিত। আমি সাথে থাকলে তুমি কাকে রেখে কাকে সময় দিতে? রঞ্জন হাসল। চাঁদের আলোয় ফর্সা মুখটা জলজল করে উঠল। মুগ্ধ কণ্ঠে বলল, তুমি এখন সামনে থাকলে ঝাঁপিয়ে পড়ে চুমু খেতাম তোমার গালে। এজন্যই তোমাকে এত ভালোবাসি পূজা। পরিস্থিতিগুলোকে এত ভালোভাবে বুঝো কিভাবে বলো তো? পূজা লাজুক হেসে বলল, কই বুঝি? তুমি আমায় যতটা বুঝো ততটা তো বুঝে উঠতে পারি না। আচ্ছা, তোমার বন্ধুরা পাশে নেই? আরে না, সব কটা নাক ডেকে ঘুমাচ্ছে। বিচে শুধু আমি আর নমু। ওর নাকি ঘরে দম আটকে আসছিল। মেয়েটা ঠিকঠাক ঘুমায় বলেও মনে হয় না আমার। কতটা পাগল হলে কিছু চিঠিকে পুঁজি করে বছরের পর বছর অপেক্ষা করা যায় ভাবো। পূজা দুঃখী কণ্ঠে বলল, ওর ডায়েরিটার জন্য খুব খারাপ লাগছে আমার। সেদিন সব শোনার পর কি মনে হয়েছিল জানো? কি? আমার কাছে ম্যাজিক থাকলে চোখের পলকে ডায়েরিটাকে নদী থেকে তুলে হাতে ধরিয়ে দিতাম তার। খুব খুশি হতো না? রঞ্জন শব্দ করে হেসে উঠল, আদুরে কণ্ঠে বলল, পাগলি। আচ্ছা, ওই লোকটাকে কি কোনোভাবে খুঁজে পাওয়া যায় না? আমি কালই পূজা দেব, প্রার্থনা করব নম্রতা যেন খুব শীঘ্রই তার পত্রপ্রেমিককে পেয়ে যায়। ভগবান আমার কথা না রেখে পারবেই না। এই তো শুরু হলো তোমার অন্ধবিশ্বাস। আচ্ছা, তুমি কি নাস্তিক? নাস্তিক হব কেন? তাহলে সবসময় ধর্মের কথা নাক ছিটকাও কেন? জীবনেও তো মন্দিরে যেতে দেখলাম না। নাস্তিক না হলেই তোমার মন্দিরে গিয়ে মাথা কুটতে হবে? কি আশ্চর্য! শোনো, আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি। আমি বিশ্বাস করি একজন আছেন যিনি আমায় এই পুরো সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন। কিন্তু পূজা অধৈর্য হয়ে বলল, হয়েছে, আপনার এই যুক্তি বহুত শুনেছি, একদম মুখস্থ হয়ে গিয়েছে। কিন্তু দয়া করে আমার বাবার সামনে এসব কথা বলো না। আমার বাবা কিন্তু গোড়া হিন্দু। তোমার এসব কথায় যেতে যেতে 2 মিনিটও লাগবে না। রঞ্জন প্রত্যুত্তরে কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে নম্রতাকে দেখতে না পেয়ে আতকে উঠে বলল, নমুকে আশেপাশে দেখছি না পূজা, আমি তোমাকে পরে কল করি। পূজা বিস্ময় নিয়ে বলল, সে কি? আচ্ছা ঠিক আছে, খুঁজে পেলে ইনফর্ম করো। আচ্ছা। কথাটা বলেই তাড়াহুড়ো করে ফোন কাটল রঞ্জন। ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকালো। যত দূর চোখ যাচ্ছে জনমানবহীন বালুকাময় তীর। মুহূর্তেই কোথায় চলে গেল মেয়েটা? সমুদ্র তীর ধরে হাঁটতে হাঁটতে কত দূর পৌঁছে গিয়েছে নিজেও জানে না নম্রতা। শুধু জানে সমুদ্র তাকে টানছে। অদ্ভুত সুন্দর এই জলরাশির জ্যোৎস্না স্নান করতে করতে নিবিড়ভাবে হাতছানি দিচ্ছে তাকে। পরনের লাল ওড়না আর লম্বা চুলগুলো উচ্ছল কিশোরীর মতো লাফালাফি করছে। শরীর থেকে ছিটকে হাওয়ায় হাওয়ায় মাতোয়ারা হতে চাইছে। নম্রতা সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ উদাসী দৃষ্টিতে তাকিয়ে থেকে বেশ কয়েক পা এগিয়ে গিয়ে হাঁটু ছুঁই ছুঁই পানিতে গিয়ে দাঁড়ালো। সমুদ্রের শীতল বাতাস ঝাপটে পড়ছে নম্রতার গায়ে। নম্রতার চোখ বুঝল। বুক ভরে শ্বাস টেনে নিয়ে 2 পাশে 2 হাত প্রসারিত করল। নম্রতার মোমের মতো ফর্সা মুখটা চাঁদের আলোয় ঝলক দিয়ে উঠল। নম্রতার হঠাৎ করে মনে হলো সে উড়ছে। বাতাস, চুল, ওড়নার আঁচলের সাথে তার হালকা পাতলা শরীরটাও যেন ভাসছে। চারপাশে সমুদ্ররাজ ভয়ানক গর্জন তুলে হাসছে। নম্রতার চোখের পাতায় ভেসে উঠল সেই আশ্চর্য সুন্দর দিনটি। সে নম্রতাকে প্রেম নিবেদন করার পরপরই শুরু হয়েছিল তাদের সুখময় প্রেম। কি সুন্দর ছিল সেই দিনগুলি। নম্রতা একবার খুব আবেগ নিয়ে লিখেছিল, শোনো, আমরা একটা ঘর বাঁধব, ছোট্ট একটা ঘর। ছনের বনের চাল থাকবে, আধ ভাঙা দেয়াল থাকবে, ভাঙা দেয়ালের ফাঁক গেলে এক পশলা জ্যোৎস্না আসবে। ছোট্ট ঘরের এক কোনায় পুরনো এক লণ্ঠন থাকবে, হাতের তৈরি শিকা থাকবে, সেগুলোতে হরেক রকম রং থাকবে। আর শোনো, পোষা একটা টিয়া থাকবে। আমাদের এই ছোট্ট ঘরে তারও ছোট্ট ঘর থাকবে। তুমি প্রতিদিন গঞ্জে যাবে, আমার জন্য মুঠো ভরা লাল ফিতে আর আলতা আনবে। চাঁদের আলোয় গা ভিজিয়ে নদীর পানি ঝলমলাবে। সেই আলোতে মত্ত হয়ে আমার পায়ে আলতা আঁকবে। বৃষ্টি ভেজা রাতগুলোতে তোমার বুকে সিটিয়ে রাখবে। আর শোনো,
যখন ছোট্ট ঘরের পাঁচিল বেয়ে ঝরঝরিয়ে জল গড়াবে, আমরা তখন ছোট্ট পাত্রে মিষ্টি সেই জল কুড়াবো। আমাদের আধ ভাঙা এক চৌকি থাকবে, নড়তে চড়তেই আনন্দে সে খিলখিলাবে। শক্ত একটা তোষক আর শিমুল তুলার বালিশ থাকবে, সেই বালিশে মাথা রেখে তুমি আমার মন ভুলাবে। ছোট্ট ছোট্ট হাঁড়ি পাতিল আর ছোট্ট কিছু বাসন থাকবে, ছনের বেড়ায় গুজে রাখা ছোট্ট একটা আরশি থাকবে। মাছ দুপুরে তপ্ত সময় ফুঁড়ে দিয়ে প্রাণ খুলে গান গাইবে, দুষ্টুমিতে মত্ত হয়ে ভালোবাসায় মাতাল হবে। আমি লজ্জা পাবো, এত এত গাল ফুলাবো। এই শুনছো তুমি? আমরা কিন্তু ছোট্ট একটা ঘর বাঁধবো। ইতি শ্যামলতা। চিঠিটা লিখে নম্রতার সে কি লজ্জা, পাঠাবে কি পাঠাবে না সে নিয়ে কত যে দুর্ভাবনা। শেষ পর্যন্ত চিঠিটা পাঠিয়েছিল নম্রতা। 2 দিনের মাথায় কাঙ্ক্ষিত উত্তরও পেয়েছিল। নীল কাগজের পরিবর্তে সাদা কাগজের জমিনে লাল আলতা দিয়ে লেখা হয়েছিল সেই উত্তর। চিঠির ওপর পেঁচানো হয়েছিল লাল ফিতা। লাল আলতায় গুটি গুটি অক্ষরে লিখেছিল, শ্যামলতা, তুমি কি জানো তুমি আমায় আজকাল বড্ড জ্বালাচ্ছ। আমি ঠিকঠাক পড়তে পারছি না, হুটহাট মন জুড়ে বর্ষা হয়ে ঝরে পড়ছ। সেদিন কি হয়েছিল জানো? গভীর রাতে আমি পড়ছি, ঘড়িতে 1টা কি 2টা বাজে। হঠাৎ দরজায় কড়া নেড়ে ঘুম ঘুম চোখে ডাকাডাকি করছে নিদ্রা। আমি বিস্ময় নিয়ে দরজা খুলতেই সে বলল, ভাইয়া, তোর কি অসুখ করেছে? কখন থেকে পড়ার মতো সুর করে বলছিস শ্যামলতা শ্যামলতা, কাহিনী কি? ওর কথায় আমি যেন আকাশ থেকে পড়লাম। তুমি ভাবতে পারছো আমি নাকি আধ ঘন্টা যাবৎ পড়ার বদলে শ্যামলতা শ্যামলতা বলে জব করছি, অথচ আমি নিজেই জানি না। তারপর আবারও এক কাণ্ড ঘটালাম। কাল তোমার চিঠিটা পেয়েই ইচ্ছে জাগলো তোমার পায়ে আলতা আর চুলে লাল ফিতা জড়াবো, কিন্তু আমাদের এই অসম দূরত্বের প্রেমে সে এক প্রকার অসম্ভবই বলা চলে। কিন্তু মন বাবাজি সম্ভব অসম্ভবের ব্যাখ্যা শুনতে নারাজ, তাই সিদ্ধান্ত নিলাম আলতার রঙে চিঠি লিখব, সাথে থাকবে লাল ফিতে। এই আলতা জোগাড় করতে কত পেরেশানি করতে হয়েছে জানো? নিদ্রার যন্ত্রণায় ধরা খেয়ে গিয়েছি বাসায়। ছেলে পকেটে আলতা আর লাল ফিতা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মায়ের জন্য এ যেন এক ভয়ানক কাণ্ড। বাসায় হুলস্থুল বাঁধিয়ে মান সম্মান শেষ। কি লজ্জায় পড়তে হয়েছিল বুঝতে পারছো? 2 দিন ধরে সবাই কেমন সন্দেহের চোখে তাকাচ্ছে। আমি তাকাতেই মিটমিট করে হাসছে। তুমি আমার কি ভীষণ সর্বনাশ করলে বলো তো? এই সর্বনাশটা কি করে ঢাকবো আমি? আচ্ছা শ্যামলতা, এই সর্বনাশ আর সর্বনাশ ঢাকার পরিবর্তে সমান তালে আরো কিছু সর্বনাশ করে ফেললে কেমন হয়? শ্যামলতার সর্বনাশের দায় নিয়ে সর্বনাশা সর্বগ্রাসী হওয়ার মতো প্রাপ্তি কি আর কিছুতে আছে? আলতা আর ফিদা কি তোমার পছন্দ হয়েছে? তোমার বাকি চাওয়াগুলো না হয় দেখা হলেই পূরণ করব। ইতি শ্যামলতার ব্যক্তিগত সে। চিঠির কথাগুলো মনে পড়তে নম্রতার ফর্সা গালে লাল আভা ফুটল। মুহূর্তেই খিলখিল করে হেসে উঠল নম্রতা। সমুদ্রের গর্জনে চাপা পড়ে গেল সে উচ্ছল হাসির শব্দ। ঠিক তখনই ডান হাতের বাহু ধরে হ্যাঁচকা টান দিয়ে সরিয়ে আনা হলো তাকে। বিস্মিত পুরুষালী কণ্ঠ বলে উঠল, পাগল নাকি আপনি? তীরে লাল চিহ্ন উঠছে দেখছেন না? এখন ভাটার সময় ঢেউয়ের টানে চোখের নিমিষে হারিয়ে যেতে পারতেন। এই অসময়ে কেউ পানিতে নামে? নম্রতা চোখ তুলে তাকালো। কালো রঙের টি শার্ট গায়ে সুঠাম দেহি এক যুবক দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে মোটা ফ্রেমের চশমা। চাঁদের আলোয় চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবুও চিনে ফেলল নম্রতা। কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভ্রু কুঁচকে তাকালো। রাগান্বিত কণ্ঠে বলল, আপনি? সামনে দাঁড়ানো মানুষটাও বোধহয় খানিক চমকালো। কপাল কুঁচকে বলল, ওহ শিট, আপনি লঞ্চের ওই পাগল মেয়েটা না? নম্রতা যেন আরো একটু জ্বলে উঠল এবার। তেরে এসে বলল, আমাকে দেখে পাগল মনে হয়? আরফান ভারী অবাক হয়ে বলল, মনে হয় মানে? আমি তো 100% শিওর যে আপনি পুরো দস্তর পাগল। নম্রতার ডায়েরি হারানোর জ্বালাটা আবারও তীব্র রূপ ধারণ করল। আরফানের দিকে তেরে যেতেই 2 পা পিছিয়ে গেল আরফান। এমন সময় দূর থেকে দৌড়ে এলো 3টি ছেলে। নম্রতার কাছাকাছি এসে হাঁটুতে ভর করে জোরে জোরে শ্বাস নিল। নাদিম কোমরে হাত রেখে হাঁপাতে লাগলো। গর্জে উঠে বলল, ওই হারামি, তোর আজকে সমুদ্রের পানি খাওয়াইতে খাওয়াইতে মাইরা ফেলবো আমি। শালি, তোরে খুঁজতে গিয়ে জীবন শেষ। রঞ্জন তো ভয় দেখাই দিছিল বাল। উফ, মাইয়া মানেই যন্ত্রণা। নাদিম থামতে আরফানের পেছনে এসে দাঁড়ালো একটি লোক। ফর্সাটে গোলগাল চোখ, চোখে মুখে জ্ঞানী জ্ঞানী ভাব, ফর্সা চামড়ায় লাল টকটকে ঠোঁট। লোকটি হালকা ঝুঁকে নম্রতাকে নিরীক্ষণ করে বলল, আরফান, কি হয়েছে দোস্ত? এভাবে ছুটে এলি যে? বন্ধুর কথায় ফুঁস করে নিঃশ্বাস ছাড়ল আরফান। বিরক্ত কণ্ঠে বলল, আর বলিস না, 2 দিন যাবৎ এক পাগলকে বাঁচাতে গিয়ে বারবার মান সম্মান খোয়াতে হচ্ছে আমার। মানে বুঝলাম না। এই ভাটার সময় হাঁটু পানিতে দাঁড়িয়ে সমুদ্র বিলাস করছিলেন এই রমণী। আমি ভালো বুঝে বাঁচাতে গেলাম, সে উল্টো আমার উপরই অখুশি। সাচ আ ফুলিশ গার্ল। নম্রতা আবারও তেরে গিয়ে বলল, খবরদার বাজে কথা বলবেন না। আমার অত বড় একটা ক্ষতি করে এখন মহৎ শাস্তে এসেছেন। আরফান 2 পা পিছিয়ে গিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলল, দেখ নিশাত, কেমন অসভ্য মেয়ে। কার্টেসি বলতে কিছুই নেই। আমার ল্যাপটপটাও ওভাবে ফেলে দিয়ে বিন্দুমাত্র অনুতাপ নেই। ইচ্ছে করছে। নিশাত হুহা করে হেসে উঠল। আরফানের কাঁধ ছাকিয়ে তাকে শান্ত হতে বলল। নাদিম উসখুস করে বলল, নমু, বাদ দে বোন, ঝগড়া টগড়া করে লাভ নাই।
এই ভাই, খুব একটা মিশা কথা বলে নাই। তোর মাথায় ইদানিং সিট দেখা দিতেছে। এই রাইতে কেউ একলা একলা অত দূরে আহে, তারপরও পানিতে নামে? নম্রতা চোখ মুখ লাল করে নাদিমের দিকে তাকালো। রঞ্জন এক পা এগিয়ে গিয়ে আরফানকে উদ্দেশ্য করে বলল, সৌভাগ্যবশত আপনাদের সাথে আবার দেখা হয়ে গেল, আর দুর্ভাগ্যবশত আবারও এমন একটা সিন ক্রিয়েট হলো। সরি ভাইয়া, আসলে নমু একটু ডিপ্রেসড। আরফান কিছু বলার আগেই পাশ থেকে নিশাদ হাত বাড়িয়ে দিয়ে বলল, ইটস ওকে, সুন্দরী মেয়েদের টুকটাক ভুল মাফ করা যায়। আমি নিশাদ আহমেদ নীরব, বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটির লেকচারার, আর ও হলো ডক্টর আরফান আলম। বন্ধুদের সাথে ট্যুরে এসেছি। আর আপনারা? রঞ্জন ডান হাতটা বাড়িয়ে দিয়ে মৃদু হাসল, বলল, আমি রঞ্জন চক্রবর্তী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি 3rd সেমিস্টারে পড়াশোনা করছি। ওরা আমার বন্ধু নাদিম হোসেন, অন্তু তালুকদার আর নম্রতা মাহমুদ। আমরাও ট্যুরে এসেছি। নিশাদ বিনয়ী হাসি দিয়ে বলল, তোমরা তো তাহলে আমাদের থেকে বেশ কয়েক বছরের জুনিয়র, অলমোস্ট 7-8 বছর, তাই না আরফান? আরফান ভদ্রতার হাসি দিয়ে মাথা নাড়ল। দুই পক্ষের পরিচিতি পর্ব শেষ হতে বিদায় নিয়ে যার যার হোটেলে রওনা হলো। হোটেলে পথে ফিরতেই হঠাৎই প্রশ্ন করল নাদিম, ওই লেকচারারটাকে তুই চিনিস নমু? নম্রতা অবাক হয়ে বলল, কোন লেকচারার? আরে একটু আগে কথা কইল না, নিষাদ না বিষাদ নাম কইল। নম্রতা আরেক দফা অবাক হয়ে বলল, আমি ওই বেটাকে চিনব কেন? নাদিম কপাল কুঁচকে বলল, তাহলে ওই পোলায় তলে চিনে কেমনে? নাদিমের কথায় 3 জোড়া চোখ তার উপর এসে নিবদ্ধ হলো। রঞ্জন চোখ ছোট ছোট করে বলল, ওই বেটায় নমুকে চিনে তোরে কে বলল? ফেরার সময় স্পষ্ট শুনলাম এই লেকচারারে আরফান ভাইকে বলছে। রাগিস না দোস্ত, ছেড়ে দে, মেয়েটা আমার পরিচিত। নাদিমের কথায় 3 জনই অবাক চোখে একে অপরের দিকে তাকালো। নম্রতার কপালে ভেসে উঠল চিন্তার ভাঁজ। এই লোক কি করে চিনবে তাকে? কই, সে তো চেনে না। দুপুরের খাবার শেষ করে নম্রতাদের ঘরেই আড্ডা বসিয়েছে বন্ধুরা। বাইরে মুষলধারায় বৃষ্টি, পরিষ্কার কাঁচের জানালায় জমে আছে ফোঁটা ফোঁটা জল। উত্তাল সমুদ্রের গর্জন আর বৃষ্টির শব্দ মিলেমিশে তৈরি হয়েছে নতুন এক সুর। সে সুরে মাতোয়ারা হয়ে প্রলয়ঙ্কারী নৃত্যমত্ত হয়েছে ঝাউ গাছের সারি আর নারিকেল গাছের বহর। কাল শেষ রাতের দিকেও 3 নম্বর বিপদ সংকেত ছিল সৈকতে। সকালের দিকেও আবহাওয়া ছিল চলনসই, কিন্তু দুপুর দিকে হঠাৎ করে কোথা থেকে উড়ে এলো এক আকাশ কালো মেঘ। শুরু হলো ভয়ানক বর্ষণ। সমুদ্র সৈকতে জারি করা হলো 7 নম্বর বিপদ সংকেত। দুপুরের পরপরই বাসের টিকিট কাটা হয়েছিল নম্রতাদের। পরশু থিওরি পরীক্ষা। রাতের মাঝে ঢাকায় ফেরা যখন চাই ঠিক তখনই শুরু হলো বৃষ্টিকন্যার ইচ্ছে বিলাস। বৃষ্টিকন্যার এহেন ন্যাকামতে টিকিটগুলোর সাথে ধরা বাঁধা সময়টাও ভেস্তে গেল। নম্রতা নীরা কফি হাতে বিছানার হেডবোর্ডে ঠেস দিয়ে বসে আছে। নাদিম বিছানার ওপর হাত পা ছড়িয়ে শুয়ে আছে। একটু পরপর হাতে থাকা গিটারের টুংটাং আওয়াজ তুলছে। ডান পাশের ধবধবে সাদা সোফায় বসে আছে রঞ্জন, এক হাতে কফি কাপ, অন্য হাতে ফোন। অন্তু কার্পেটের ওপর পা গুটিয়ে বসেছে, কোলের ওপর ল্যাপটপ, কোলের পাশেই ধোঁয়া ওঠা কফি কাপ। ছোঁয়া বসে আছে বিছানার এক কোনায়, চশমাটা নাকের ডগায় এসে ঠেকেছে, গায়ে ভারী কম্বল জড়ানো। ছোঁয়া কফি কাপটি পাশের টেবিলে রেখে ঠোঁট উল্টালো, কপাল কুঁচকে বলল, আচ্ছা ওই লোকটা নমুর ওই পত্রপ্রেমিক হতে পারে না? আই মিন কোইন্সিডেন্সলি পৃথিবীতে কত শত কাকতালীয় ব্যাপার ঘটছে, এটা কি তাদের মধ্যে একটা হতে পারে না? ছোঁয়ার বোকা কণ্ঠে বলা কথায় 5 জোড়া চোখ তার উপর এসে নিবদ্ধ হলো। প্রতিজোড়া চোখ পলকহীন তাকিয়ে আছে তার চেহারায়। ছোঁয়া অস্বস্তিতে পড়ে গেল, আমতা আমতা করে বলল, সরি, আসলে নমু সেদিন বলেছিল লোকটির নামের প্রথম অক্ষর এন হওয়ার সম্ভাবনা প্রবল। আবার তোরা যে লোকটির কথা বলছিস, কি যেন নাম? নীরব, নিষাদ, হোয়াট এভার, এই নামটাও এন দিয়ে শুরু। তিনি ভার্সিটির লেকচারার, দ্যাটস মিন ব্রাইট স্টুডেন্ট। নমুর ভাষ্যমতে নমুর পত্রপ্রেমিকও ব্রাইট স্টুডেন্ট ছিল। বর্ণনাটা মিলে যায়, ওই হিসেবে ভুল করেই বলে ফেলেছি কথাটা। আই থিঙ্ক আই ওয়াজ রং, সরি। কেউ কোনো জবাব দিল না, আগের মতোই তাকিয়ে রইল চুপচাপ। তারপর হঠাৎই শটান উঠে বসল নাদিম। অতিরিক্ত উত্তেজনায় ছোঁয়াকে একটা শক্ত ধাক্কা দিয়ে সবার চোখে চঞ্চল দৃষ্টি ঘুরিয়ে নিয়ে চেঁচিয়ে উঠে বলল, হোয়াট আর থিঙ্কিং? এভাবে তো ভাইবা দেখি নাই। ছোঁয়া উল্টে পড়তে পড়তে সামলে নিল। নাদিমের দিকে রক্তচক্ষু দৃষ্টি নিক্ষেপ করে বিছানা থেকে সরে সোফায় গিয়ে বসল। রঞ্জন নম্রতার দিকে দৃষ্টি দিয়ে ভ্রু নাচালো, কৌতুক মাখা কণ্ঠে বলল, কিরে, হতে পারে নাকি এমন কোইন্সিডেন্স? কাল তো কাছাকাছি দাঁড়িয়েছিল, ফিলটিল পাসনি কিছু? নম্রতা বিরক্ত কণ্ঠে বলল, এটা কি কোনো সিনেমা নাকি যে পাশে দাঁড়ালে লাইলির মতো ফিলটিল চলে আসবে? আমি তাকে কখনোই দেখিনি, পাশে দাঁড়ায়নি, কাছে যায়নি। তার বাহ্যিক কিছু জানা নেই আমার, জানার মধ্যে জানি শুধু মন। তার মন পড়া ব্যতীত অন্য কিছু জানার সুযোগ হয়ে ওঠেনি কখনো।